ম্যাচিওরড মাই ফুড। যে মেয়ে বাঘের মতো গর্জন করে বরকে ধরতে গিয়ে নিজে প্রেমে হাবুডুবু খেয়ে ফিরে আসে, তার মুখে ম্যাচুরিটি মানায় না। মেহসানার অহেতুক ঠাট্টায় তৃষা মোক্ষম কোনো জবাব দেওয়ার জন্য ওষ্ঠাধর উন্মুক্ত করতে যাবে, ঠিক তখনই নীরব লাইব্রেরির নিস্তব্ধতা চিরে ওর ভন্তরের থাকা যান্ত্রিক যন্ত্রটি মৃদু কম্পনে সশব্দ হয়ে উঠল। তৃষা ভ্রুকুচকে ব্যাগ থেকে ফোনটা বের করতেই ওর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকালো। স্ক্রিনে জল করছে বহুল কাঙ্ক্ষিত মাই ক্যাপ্টেন। তৃষার বাদামি অক্ষিমণি মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল, ঠোঁটের কোণে ফুটে বেরোলো এক অনাবিল প্রশান্তির রেখা। মেহসানা তীক্ষ্ণ দৃষ্টিতে ফোনের স্ক্রিনে উকি দিয়ে আর্যর নামটা দেখা মাত্র এক চিলতে বাঁকা হেসে কোল্ড কফির ক্যানটা টেবিলে রেখে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে তৃষার দিকে ঝুঁকে এসে অতি নিচু স্বরে টিপ্পনি কাটল। পারফেক্ট টাইমিং। হাউ এভার ক্যারি অফ বেবস। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার ম্যাচিউরিটি আসলে এই একটা ভাইব্রেশনেই সীমাবদ্ধ। লাইব্রেরিতে সাইলেন্স মেনটেন করতে হয়, এটা জানো তো? নাকি বরের কণ্ঠ শোনার জন্য উত্তেজনায় সেটাও ভুলে গেছো? মেহসানার এই সূক্ষ্ম খোঁচায় তৃষা লজ্জিত হলো। পরক্ষণে একরাশ কটমটে দৃষ্টি নিক্ষেপ করলো ওর দিকে। ও ঝটপট বই খাতাগুলো ব্যাগে পুরে নিয়ে কোনো কথা না বলে আসন ত্যাগ করলো। মেহসানা সে হাসিমাখা বাই বাই আগ্রাহ্য করে হন্তদন্ত হয়ে লাইব্রেরির করিডোর দিয়ে দ্রুত প্রস্থান করলো। বাইরের খোলা বারান্দায় এসে তপ্ত বাতাসের ঝাপটায় তৃষা যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলো। কাপা কাপা আঙ্গুলে কলটা রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে ভেসে এলো সেই অতি পরিচিত ভরাট কণ্ঠস্বর। হ্যালো তৃষা, শুনতে পাচ্ছ? সমুদ্রের লোনা বাতাসে শো শো শব্দ ফোনের ওপাশ থেকে স্পষ্ট শ্রুত হচ্ছে। তৃষা রেলিংয়ে হাত রেখে চোখ বুজে এক দীর্ঘশ্বাস ত্যাগ করলো। ও সমস্ত অভিমান আর বিরহ যেন ওই একটি ডাকে বাষ্পীভূত হয়ে গেল। ম্রিয়মান স্বরে উত্তর দিল, ডিস্টার্ব করলাম? তড়িৎ বেগে কথাটা বলে জিভ কাটলো তৃষা। নির্লজ্জতা করে ফেল। এদিকে ওর এমন কাণ্ডে খানিক মুচকি হাসলো আর জাহাজের রেলিংয়ে একটু ভর দিয়ে দাঁড়ালো। সমুদ্রের নীল জলরাশির দিকে তাকিয়ে ও অতি মৃদুস্বরে বলল, বাহ, ম্যাডাম তো বেশ রেডি ছিলেন দেখছি। তা পড়ালেখার কী খবর? আর মাত্র 2 দিন বাকি। সিলেবাসের নাকি আপনার নার্ভাস কার অবস্থা বেশি শোচনীয়। তৃষা চুলে আঙ্গুল জড়িয়ে একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, সিলেবাস তো শেষ, কিন্তু আমার নার্ভের অবস্থা এখন আর্য হেসানের রাডারের মতো। সিগন্যাল ধরতে গিয়ে বারবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ভীষণ টেনশন হচ্ছে ক্যাপ্টেন। আর্যর কণ্ঠস্বর এবার বড্ড গভীর হলো। ও দায়িত্বশীল স্বামীর মতো বুঝিয়ে শান্ত স্বরে বলল, রিল্যাক্স তৃষা, শোনো, পরীক্ষার হলটা মা সমুদ্রের ঝড়ের মতো। তুমি যদি ভয় পাও তবে ঢেউ তোমায় ডুবিয়ে দেবে, আর যদি শান্ত থাকো তবে তুমি হবে বিজয়ী। তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, এখন শুধু নিজেকে বিশ্বাস করো। আন্ডারস্ট্যান্ড? তৃষা এক মুহূর্ত নীরব থেকে ভীষণ আদুরে গলায় বলল। কিন্তু আপনি পাশে থাকলে হয়তো কনফিডেন্সটা একটু বেশি থাকতো। আর্যর চোখে এক পলক বিষণ্ণতা খেলে গেলেও সেটা কণ্ঠে প্রকাশ পেতে দিল না। ও বেশ যত্নবান ভঙ্গিতে বলল, আমি ফিরবো তৃষা, খুব শীঘ্রই। আর শোনো, পরীক্ষায় কটা দিন রাত জাগতে একদম বারণ। ঠিকঠাক খাওয়া দাওয়া করছো তো? আর কাল রাতে খাওনি কেন? এইসব অনিয়ম কিন্তু আর চলবে না। তৃষা ফিক করে হেসে ফেললো। লোকটা দূরে কোথাও কিভাবে সব খবর রাখে কে জানে। ও রেলিংয়ে মাথা ঠেকিয়ে বলল, সব খবরই তো রাখেন, এমন ভাবে বলছেন মনে হচ্ছে নিয়ম ভঙ্গ করতে আপনি জাহাজ থেকে এক্ষুনি ছুটে আসবেন। আর্য নিচু স্বরে হাসল। আসতে বলে মন্দ হতো না। থাক থাক, আর ঢং করতে হবে না, আসতে তো পারবেন না। কি বলতে চাইছো? চলে আসবো? তৃষা প্রতি উত্তরে এবার কিছুই বলল না। আর্য আনমনে এক ঝলক হেসে পরক্ষণে বলল, শোনেন ম্যাডাম, কালকে দিনটা শুধু রিভিশন দেবেন, আর পরশু সকালে নামাজের পর আরেকবার চোখ বললেই যথেষ্ট। চিন্তার কোনো কারণ নেই। আর দুশ্চিন্তায় চোখের নিচে কালি বসানোর তো মানেই হয় না। আমি ইনশাল্লাহ পরীক্ষা শেষ করে কল দেব। তুমি শুধু নিজের সেরাটা দিও, বাকিটা আমি দেখে নেব। তৃষা রেলিংয়ে আঙ্গুল ঘষতে ঘষতে বেশ নরম গলায় বলল, বুঝলাম। শুধু বুঝলেই হবে না, মেনে চলতে হবে। আর্যর ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। ও কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক অফিসারের উচ্চকণ্ঠ ভেসে এলো, স্যার, সরি টু ইন্টারাপ্ট, অ্যাডমিরাল ইজ অন দি লাইন। আপনাকে এখনই ব্রিজে ডাকছেন। ইটস আর্জেন্ট স্যার। আর্যর চেহারায় মুহূর্তে পেশাদারিতে সেই কঠিন গাম্ভীর্য ফিরে এলো। ফোনের রিসিভারটা একটু শক্ত করে ধরে শান্ত স্বরে অফিসারকে উদ্দেশ্য করে বলল, কপি দ্যাট, টেল হিম আই উইল বি দেয়ার ইন টু মেনি শর্টস।
অফিসার স্যালুট দিয়ে প্রস্থান করতে আর্য পুনরায় তৃষার দিকে মনোযোগ দিল। দ্রুতলয়ে বলল, সরি তিশা, ডিউটি কলস। আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য অ্যাডমিরাল। তুমি মন দিয়ে পড়াশোনা করো, নিজের উপর ভরসা রাখো। ইউ উইল বি শাইন। আর শোনো, ডোন্ট টেল এনিথিং ডিস্ট্রাক্ট ইউ ফ্রম ইয়োর গোল। টেক কেয়ার অফ ইয়োর সেলফ মাই ডিয়ার। গুড লাক ফর দ্যাট। গুড লাক ফর দ্য এক্সাম। তৃষা কিছু বলার আগে আর্যর ওপাশ থেকে যান্ত্রিক কিছু শব্দ ভেসে এলো। আর্য শেষবার অতি সংক্ষেপে কিন্তু গভীর মমতায় বলল, যেতে হচ্ছে। আল্লাহ হাফেজ। কলটা কেটে যেতে তৃষা স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। মানুষটার জীবনটা ঠিক কতটা ঘড়ির কাঁটায় বাঁধা তা ও আজ আবারও নতুন করে উপলব্ধি করলো। একদিকে দেশ আর কর্তব্যের আহ্বান, অন্যদিকে একচিলতে ব্যক্তিগত আবেগ। তৃষা ফোনটা ব্যাগে রাখতে রাখতে একটা লম্বা শ্বাস নিল। পুনর্বার হাতঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলো 12টা বাজে 30। টুইঙ্কেলের ছুটির সময় হয়েছে। ও আর কালক্ষেপণ না করে দ্রুত সিঁড়ি ভেঙে নিচের দিকে নেমে গেল। লাইব্রেরির গাম্ভীর্যপূর্ণ স্তব্ধতা কাটিয়ে মেহসানা বাইরে বেরোলো। বিকেলের রোদেলা আকাশটা কিঞ্চিত ম্লান হতে শুরু করেছে। গেটের কাছেই ওর দেখা হয়ে গেল ডক্টর ফারহানের সাথে। ওর পুরনো পরিচিত হওয়ায় বেশ কিছুক্ষণ হাসি মুখে কুশল বিনিময় আর পুরনো স্মৃতির রোমান্থন শেষে ফারহান বিদায় নিল। মেহসানা ওর প্রস্থান পথের দিকে তাকিয়ে একচিলতে হাসলো, কিন্তু পরক্ষণে ওর নজর কাড়ল গেটের ঠিক পাশে পার্ক করা একটা গাড়ির দিকে। গাড়িটার গায়ে বেশ আয়েশ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। চোখে সানগ্লাস, দুই হাত পকেটে গুজে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো এক গভীর রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। মেহসানা অবাক হয়ে ওর দিকে এগিয়ে গেল, ভ্রুকুচকে কিঞ্চিত বিস্ময় নিয়ে শুধালো, আরে আপনি এখানে কি করছেন? আদ্রিয়ান সানগ্লাসটা নামিয়ে কপালের উপর তুলল। ফারহান যে রাস্তা দিয়ে চলে গিয়েছে সেদিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টি হেনে নির্লিপ্ত গলায় বলল। আদ্রিয়ানের গলায় ঈর্ষার কিঞ্চিত আভাস পেয়ে মেহসানার মনে দুষ্টুমি বুদ্ধি খেলে গেল। ও নিজের অন্যটা কাঁধের উপর টেনে নিয়ে একটু ভাব ধরে বলল, কেন বলুন তো, চিনে রাখবেন নাকি? ও হচ্ছে ডক্টর ফারহান, আর খুব শীঘ্রই ও আমার ফিয়ন্সে হতে যাচ্ছে। কেন, পছন্দ হয়েছে আপনার? মেহসানার মুখে ফিয়ন্সে শব্দটা শুনে আদ্রিয়ানের চোয়াল এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। ও সোজা হয়ে দাঁড়িয়ে মেহসানার খুব কাছে এসে থমকালো। ওর কণ্ঠস্বর এবার বড্ড গম্ভীর শোনালো। মেহসানা মুখ বাঁকিয়ে কিছু বলতে যাবে, তার আগে আদ্রিয়ান এবার এক পা পিছিয়ে গিয়ে গাড়ির ডোর খুলে বসার উপক্রম করে বলল, ফিয়ন্সে বানানোর আগে একটু খোঁজ খবর নেবেন, লোকটার দাঁতগুলো সব আসল কিনা। যা হাসছিল আমার তো ডাউট হচ্ছে। বলেই আদ্রিয়ান গাড়িতে স্টার্ট দিল। মেহসানার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ সমাগত। দেয়াল পঞ্জিকার পাতায় এখন ইংরেজি মে মাসের দিনলিপি চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রণদামামা বেজে উঠেছে ইতিমধ্যে। সময়টা সদ্য অতিক্রান্ত ও ফজর উষালগ্নের সদ্য উদিত অরুণের লালিমার বিচ্ছুরণ ঘটছে সমগ্র অন্তরিক্ষ জুড়ে। স্নিগ্ধ সমীরণের মৃদু হিল্লোলে শীতল ধরনী। কিছুক্ষণ পূর্বে তন্দ্রা টুটেছে তৃষার। নামাজ শেষে সে এখন নিবিষ্ট চিত্তে পাঠ্য বইয়ের পাতায় নিমগ্ন। সহসা পাশে অবহেলায় পড়ে থাকা যান্ত্রিক যন্ত্রটা তড়িৎ বেগে দিক বিদিক প্রকম্পিত করে গর্জে উঠে শান্ত পরিবেশকে বিদীর্ণ করল। অপ্রত্যাশিত এই শব্দের ঝংকারে তৃষা কিঞ্চিত সচকিত হলো। পরক্ষণে ক্ষিপ্ত হস্তে যন্ত্রটিকে করায়ত্ত করে সেটির উচ্চকিত নাম স্তিমিত করল। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করল। সঙ্গে সঙ্গে বাদামি রঙা চক্ষু মণিদয় আনন্দাবেশে চিকচিক করে উঠল। তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে তড়িৎ বেগে বলল, হ্যালো, কেমন আছেন? সরি, আসসালামু আলাইকুম। তৃষার কণ্ঠে ফুটে ওঠা সেই ব্যাকুলতা আর ভুলের সংমিশ্রণ ফোনের ওপাশে আর্যর কর্ণগোচর হতেই ওর ওষ্ঠাধরে এক চিলতে স্নিগ্ধ হাসির রেখা ফুটে উঠল। ও কয়েক সেকেন্ড নীরব থেকে অত্যন্ত ধীর ভরার কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষার দিন সকালে এত উত্তেজিত থাকলে তো চলবে না মিসেস আরজ এহসান। মাথা ঠান্ডা রাখুন। তৃষা লজ্জায় নিজের ওষ্ঠাধর দংশন করলো। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আপনার ফোন আসবে ভাবিনি। মানে এত সকালে আপনি বোধহয় খুব ব্যস্ত ছিলেন। আর্য এবার কিঞ্চিত হালকা মেজাজে বলল, ব্যস্ত তো থাকবেই, কিন্তু আজ আমার স্বপ্নবিলাসী ম্যামের জীবনে বড় একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তাই সব ফাইল আপাতত ড্রয়ারে তালাবদ্ধ করে রেখেছি। সো আর ইউ রেডি ফর দ্য টেবল? তৃষা জানালার বাইরে রাঙা আসমানের পানে চেয়ে মৃদু হাসলো। আর্যরে তুমি সম্বোধনটা ওর বড্ড মধুর লাগে। ও বলল, প্রিপারেশন তো মোটামুটি ভালো, কিন্তু ভয় লাগছে যদি সব ভুলে যাই। বলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি যতটা মেধাবী তার চেয়ে বেশি পরিশ্রমী। জাস্ট রিল্যাক্স। আরে হ্যাঁ, সাথে করে সব ডকুমেন্টস নিয়েছো তো? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন,
তৃষা ফোনের এপাশে মাথা নাড়ল, যেন আর্যকে দেখতে পাচ্ছে। ও গুছিয়ে রাখা ফাইলটার দিকে একবার চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, সব চেক করেছি, সব ঠিক আছে। আপনি কবে ফিরবেন? গুড। আর শোনো, পরীক্ষার হলে গিয়ে কারোর দিকে তাকানোর দরকার নেই। আর বকবকানি স্বভাব ওটা অন্তত 3 ঘন্টা বন্ধ রাখো। কিছুদিন পর আমি আসলে সব কথা আমার সঙ্গী বলে না হয়। কোশ্চেন পেপার হাতে পেলে আগে বিসমিল্লাহ বলে শুরু করবে। মনে রেখো, তোমার ক্যাপ্টেন সবসময় তোমার পাশেই আছে। তৃষার বুকের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। ও নরম গলায় শুধালো। আর্যর পাশে ইঞ্জিনের মৃদু গর্জন কর্ণগোচর হচ্ছে। ও দীর্ঘশ্বাস ফেলেই বলল, এখনও অনেক পথ বাকি তৃষা, তবে তোমার পরীক্ষা শেষ হওয়ার আগেই আমি ফেরার চেষ্টা করব। আপাতত নিজের উপর ফোকাস করো। আর হ্যাঁ, পরীক্ষা দিয়েছে আমাকে ডিটেলসে ফিডব্যাক দেবে। আই উইল বি ওয়েটিং ফর ইউর টেক্স। তৃষা কিঞ্চিত দুষ্টুমি স্বরে বলল, ও আচ্ছা, তার মানে মিস্টার সিলিং কিং আবারও অ্যাক্টিভ হচ্ছেন? আমি তো ভেবেছিলাম পরকীয়া ছেড়ে আপনি এখন সাধু হয়ে গিয়েছেন। আর্য এবার অস্ফুট স্বরে হাসল। ও সে হাসিটাই তৃষার হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিল। যেন আর্য মৃদু যোগে বলল, নিজের বউর সাথে পরীক্ষা করার মজাটাই আলাদা। যাই হোক, খেয়ে বেরিও আর সাবধানে যাতায়াত করবে। অল দ্য বেস্ট ফর টুডে। তৃষা অস্ফুট স্বরে বলল। ধন্যবাদ। আর্য কলাটা কাটার আগে শেষবারের মতো বলল, ডোন্ট ওয়ারি মাই লেডি, আই ট্রাস্ট ইউ। তুমি পারবেই। ঘড়ির কাঁটা এখন 1:10 ঘর স্পর্শ করেছে। উচ্চ মাধ্যমিকের প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে ঢাকা কলেজের বিশাল ফটক দিয়ে যখন পরীক্ষার্থীদের জনস্রোত বের হতে শুরু করলো, ঠিক তখনই ভিড়ের মাঝে দেখা মিলল তৃষার মেহসানার। দীর্ঘ 3 ঘন্টার স্নায়ুযুদ্ধের ক্লান্তি দুজনের মুখাভাবে স্পষ্ট। মেহসানা তৃষার কাঁধে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ওফ তৃষা, এই 4 নম্বর সৃজনশীলটা যা পেঁচানো ছিল, আমি তো ভেবেছিলাম আর মেলাতেই পারবো না। তোর কি অবস্থা বলতো? সব শেষ করতে পেরেছিস? তৃষা ব্যাগের চেনটা টেনে অ্যাডমিট কার্ডটা সযত্নে ভেতরে রাখতে রাখতে হাসি মুখে জবাব দিল, আলহামদুলিল্লাহ মেহু, পরীক্ষা বেশ ভালো হয়েছে। আসলে ওই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছিল ঠিক, কিন্তু মাথা ঠান্ডা থাকায় মানে ভাবতেই উত্তরটা মাথায় চলে এসেছিল। দুজনে গল্প করতে করতে মূল ফটকের কাছাকাছি আসতে তৃষার নজর পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা চেনা মুখগুলোর দিকে। আর্যর বাবা মা ছোট্ট টুইঙ্কেল লজেন্স সাথে প্রখর রোদে দাঁড়িয়ে তৃষারই অপেক্ষা করছিল। ওপাশে আর্যর ড্রাইভারও গাড়ি নিয়ে প্রস্তুত। তৃষাকে দেখা মাত্রই আর্যর বাবা একগাল হেসে হাত নাড়লেন। মেহসানা ফিসফিস করে বলল, তোর তো জবরদস্ত কারবার দোস্ত, পুরো ফ্যামিলি দেখি তোকে রিসিভ করতে চলে এসেছে। যা, এখন তো একটু আদর যত্ন খেয়ে নে। তৃষা এগিয়ে যেতে জাহানারা বেগম পরম মমতার কপালে হাত দিয়ে শুধালেন, কেমন হলো রে মা পরীক্ষা? শরীর ঠিক আছে তো? রোদে মুখটা একদম লাল হয়ে গিয়েছে। তৃষা ওনার হাত জড়িয়ে ধরে শান্ত স্বরে বললেন, খুব ভালো হয়েছে মা। তোমরা এত কষ্ট করে কেন এলে রোদে? আমি তো একাই যেতে পারতাম। আর্যর বাবা চশমাটা ঠিক করে স্নেহমাখা স্বরে বললেন, ক্যাপ্টেন সাহেব তো বারবার ফোন করে আমাদের অস্থির করে দিচ্ছিল। ওদিকে সাগরের মাঝখানে বসেই ওর দুশ্চিন্তার শেষ নেই। আর আমরা আসবো না তা কি হয়? আর্যের বাবার এই কথায় তৃষার হৃদয়ে এক শীতল পরশ অনুভূত হলো। এক চিলতে স্নিগ্ধ হাসির রেখা ফুটে উঠল ওষ্ঠাধরে। আর্যর এই দূরবর্তী ব্যাকুলতা যেন তপ্ত রোদে ওকে শীতল ছায়া মেলে আগলে রাখলো। হঠাৎ পাশ থেকে টুইঙ্কেল ওর কামিজের কোনা টেনে ধরে আধো আধো গলায় বলল, কবে শেষ হবে বানি? ও বানি, পাপা বলেছে তোমাকে নিয়ে আইসক্রিম খেতে, চলো না। আমার খুব গরম লাগছে, আমার গাল দুটো দেখো কত লাল হয়ে গিয়েছে। টুইঙ্কেলের সেই আদুরে ভঙ্গিতে উপস্থিত সবাই হেসে উঠল। তৃষা ঝুঁকে পড়ে ওকে কোলে তুলে নিয়ে ও লাল হয়ে যাওয়া গালে আলতো চুমুখে বলল, আচ্ছা আমার লক্ষ্মী মাম্মাম, চলো আমরা সবাই মিলে বড় এক কাপ আইসক্রিম খাবো। ডিল? টুইঙ্কেল বিস্তর হেসে সম্মতিসূচক মাথা ঝাঁকালো। আর্যর বাবা এবার সবাইকে তাড়া দিয়ে বললেন, চলো চলো, রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। সবাই মিলে গাড়ির দিকে অগ্রসর হলো। গাড়িতে উঠেই তৃষা এক ঝলক ফোনের নোটিফিকেশন চেক করলো। সেখানে শুধুমাত্র আর্যরই একটা খুদে বার্তা জ্বলজ্বল করছে। মিসেস ক্যাপ্টেন, এক্সাম ডান। নাও টেক আপ ডিপ ব্রেথ অ্যান্ড স্টে হ্যাপি মাই লেডি। অসমাপ্ত হলেও আর্যর এই ছোট বার্তাখানি যেন তপ্ত মরুর বুকে এক পশলা শ্রাবণধারা হয়ে নেমে এলো তৃষার হৃদয়ে। ফোনের কাছের পাতায়
ভেসে ওঠা অক্ষরগুলো ওষ্ঠাধরে লেপে দিল এক চিলতে লাজুক হাসির প্রলেপ। আনন্দ অশ্রুতে ভিজে উঠল নেত্রপল্লব। এক নিবিড় আবেশেও নিজের অজান্তে বিড়বিড়িয়ে বলল, মিস ইউ ব্যাডলি ক্যাপ্টেন। তৃষারা চলে যাওয়ার পর মেহসানা নিজের ওড়নাটা সামলে নিল। তপ্ত মধ্যাহ্নে চারিপাশ খাকা করছে, মাথার উপর সূর্যটা যেন আগুনের পিণ্ড হয়ে বসে আছে। ও যখন কলেজের গেট পেরিয়ে ফুটপাত দিয়ে ধীর পায়ে এগোতে যাবে, ঠিক তখনই কান ফাটিয়ে প্রচণ্ড শব্দে ব্রেক কষে একটা ধবধবে সাদা রঙের বিলাসবহুল গাড়ি ওর ঠিক সামনে এসে থামল। আকস্মিক এই ঘটনায় মেহসানা থতমত খেয়ে দুকদম পিছিয়ে গেল। ধুলাবালির ঝাপটায় ওর চোখ দুটো কিঞ্চিত সংকুচিত হলো। ও অত্যন্ত বিরক্ত হয়ে ভ্রুকুচকে পাশ কাটিয়ে যেতে উদ্যত হতেই গাড়ির দরজা খুলে গেল। গাড়ি থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী পুরুষ। পরনে নেভি ব্লু পোলো শার্ট আর খাকি রঙের গ্যাবার্ডিন প্যান্ট, চোখে কালো রোদ চশমা, যার কাছের আড়ালেও চাহনিটা ঠিক বোঝা না গেলেও সেই চিরচেনা তেরা মেজাজের উপস্থিতি টের পেতে মেহসানার এক মুহূর্ত সময় লাগলো না। আদ্রিয়ান নিজের চশমাটা এক আঙ্গুলে সামান্য নামিয়ে তেরচাভাবে মেহসানার দিকে তাকালো। সূর্যের আলো চুলে পড়ে এক অদ্ভুত দ্যুতি সৃষ্টি করেছে। আদ্রিয়ান আলস্য ভরে গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে চাবি রিংটা ঘোরাতে ঘোরাতে খুব গম্ভীর স্বরে বলল। মেহসানাও দাঁত কিরমির করে নিজের ওড়নাটার খুঁটিটা শক্ত করে চেপে ধরল, তবে রণচণ্ডী রূপটা ধারণ করলো না। আজ গজগজ করতে করতে বলল, আপনি এখানে মাঝ দুপুরে কি রাস্তাঘাটে মানুষদের অ্যাক্সিডেন্ট করানোর কন্ট্যাক্ট নিয়েছেন নাকি? আর আমার চোখের পাওয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার ল্যাম্পপোস্ট। আদ্রিয়ান এবার বাঁকা হাসলো। চশমাটা পুরোপুরি খুলে শার্টের কলারে ঝুলিয়ে রেখে ও এক কদম এগিয়ে গেল মেহসানার দিকে। ও সে তীক্ষ্ণ আর গভীর চাহনি দেখে মেহসানা অবচেতন ভাবেই এক পা পিছিয়ে গেল। আদ্রিয়ান নিচু স্বরে বলল। মেহসানা ভালোভাবে বুঝলো আদ্রিয়ানের খোঁচাটাও, মুখ বাঁকিয়ে বলল, তার তো ফালতু টাইম নাই। মেহসানার তাচ্ছিল্য ভরা কথা শুনে আদ্রিয়ান এক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর এক পা এগিয়ে এসে ওর খুব কাছে গিয়ে দাঁড়ালো। ওর দীর্ঘ ছায়াটা মেহসানার উপর আছড়ে পড়তে মেহসানা কিঞ্চিত অপ্রস্তুত হয়ে চাইল। আদ্রিয়ান পকেটে হাত গুজে খুব শান্ত অথচ বিদ্রুপাত্মক গলায় বলল। মেহসানা দমে না গিয়ে ততোধিক তেরাসরে পাল্টা জবাব দিল। সবাই তো আর আপনার মতো বেকার বসে থাকে না যে মাঝ দুপুরে গাড়ি নিয়ে রাস্তায় মোড়ে মোড়ে ডিউটি দেবে। উনি প্রফেশনাল, ওনার কাছে ভ্যালু আছে। আদ্রিয়ান এবার এক ঝটকায় গাড়ির দরজা খুলে দিয়ে মেহসানার দিকে গভীর চোখে তাকালো। ওর কণ্ঠে এবার পরিহাসের বদলে এক অদ্ভুত শাসন কাজ করছে। মেহসানা ভ্রুকুচকে জেদ দেখাতে চাইলেও আদ্রিয়ানের চাহনির সম্মুখে কেন জানি আজ সব কথা গুলিয়ে গেল। গজগজ করতে করতে বলল, আপনার গাড়িতে চড়া মানেই তো তা সিট বেল্ট কি শক্ত তো, নাকি আবার মাঝপথে ব্রেক ফেল হবে? আদ্রিয়ান বাঁকা হেসে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। মেহসানা মুখ ভেঙে গাড়িতে উঠে সজোরে দরজাটা লাগালো। এসির শীতল হাওয়া গায়ে লাগতেই ও মনে মনে স্বস্তি পেল, মুখে সেটা প্রকাশ করলো না। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে গ্লাসে মেহসানার প্রতিবিম্ব দেখে মনে মনে বলল, বঙ্গোপসাগরের এই বিশাল জলরাশির বুকে এখন দ্বীপ্রহরের প্রখর ভাস্বরতা। অন্তহীন নীলিমার নিচে জাহাজের ইস্পাত কঠিন শরীরটা ঢেউয়ের মস্তকে আঘাত এনে ধীল্লয় এগিয়ে চলেছে। চারিদিকের এই নিবিড় নিস্তব্ধতা আর সাগরের লোনা বাতাসের ঝাপটা এক অদ্ভুত একাকিত্ব বিদ্যমান। আর্য এহসান এখন তার কর্মস্থলে সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান নেভিগেশন ব্রিজে দাঁড়িয়ে। ক্যাপ্টেনের এই সংরক্ষিত এলাকাটা থেকে বাইরের দিগন্ত ও রেখা পর্যন্ত স্পষ্ট দৃষ্টিগোচর হয়। আর্য ব্রিজের সামনে রেলিংয়ে দুহাত রেখে সাগরের ফেনিল উর্মিমালার দিকে চেয়েছিল। পরনেও সাদা ধবধবে ইউনিফর্ম, কাঁধের উপর জলজল করছে অর্জিত সম্মানের পদচিহ্ন। প্রখর সূর্যালোকের উন্নত নাসিকা আর তীক্ষ্ণ চিবুক নিপুণ ভাস্করে তৈরি আস্ত এক শ্বেত পাথরের ভাস্কর্যের ন্যায় দীপ্তিমান। হঠাৎ আর্যর পকেট থেকে চামড়ার কালো ওয়ালেটটা বের করলো। সযত্নে ভাঁজ খোলা মাত্রই উন্মোচিত হলো এক চিলতে মায়ার জগৎ। ওয়ালেটের এক কোণে স্বচ্ছ প্লাস্টিকের আড়ালে একটি স্থির চিত্র, যেখানে তৃষা অনভ্যস্ত শাড়ির আঁচল সামলাতে সামলাতে অন্যদিকে তাকিয়ে হাসছে। হাসির তোরে ওর গালে সেই কাঙ্ক্ষিত টোলটা বড্ড স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আর্যর দৃষ্টি ওই একটি বিন্দুতে স্থির। ওর সেই কঠিন ভাবলেশীন চোখে এখন এক সমুদ্র সমান মুগ্ধতা আর অব্যক্ত অনুরাগ। ও আঙ্গুলের ডগা দিয়ে ছবির উপর তৃষার সেই টোল পড়া গালটি আলতো করে স্পর্শ করলো। আকস্মিক কাঁধে এক বলিষ্ঠ স্পর্শ অনুভূত হতেই আর্য নিমগ্নতা ভঙ্গ হলো। ওর দীর্ঘদিনের সহকর্মী এবং ঘনিষ্ঠ বন্ধু ফারহান পাশে এসে দাঁড়িয়েছে। আর্য দ্রুত ওয়ালেটটা বন্ধ করার চেষ্টা করলেও ফারহানের তীক্ষ্ণ নজর এড়িয়ে যেতে পারেনি। ফারহান এক চিলতে কৌতুক মাখা হাসি নিয়ে আর্যর দিকে তাকিয়ে মৃদুস্বরে শুধালো। আর্য নিজের ওয়ালেটে বিদ্যমান সেই হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে শেষবারের মতো তাকিয়ে আনমনে বলল, মাই লাইফলাইন, মাই হার্টবিট, রিজন অফ মাই এক্সিস্টেন্স। ফারহান কিঞ্চিত বিস্মিত হয়ে ভ্রু উচালো। ও আর্যর মুখে এমন নিরেট এবং অকপট স্বীকারোক্তি আগে কখনো শোনেনি। মুগ্ধ হয়ে বলল,
বাবা, এত ভালোবাসা রাখমো কই? ফারহানের এ বিস্ময়মাখা প্রশ্নের উত্তরে আর্য সাগরের দিগন্ত বিস্তৃত নীলিমার দিকে তাকিয়ে ওয়ালেটটা পকেটে রাখতে রাখতে ধীর স্থির কণ্ঠে বলল, ভালোবাসা শব্দটা তো আজকাল বড় এক্সপায়ার্ড শোনায় ফারহান। তিশা ইজ নট জাস্ট এ ইমোশন টু মি, শি ইজ লাইক মাই সোল রিদম। ভালোবাসা হয়তো সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়, বাট ও আমার এমন একজন এডিকশন যা আমার অস্তিত্বের সাথে মার্চ হয়ে গেছে। ট্যাস মি, ভালোবাসা হারানো পসিবল, কিন্তু এই প্যাশনটা কখনো নিঃশেষ হয়ে যায় না। কালচক্রের আবর্তনে অতিক্রান্ত হয়েছে মাস দুয়েক। প্রবাহিত সময়ের ব্যবধানে তৃষার জীবন থেকে উচ্চ মাধ্যমিকের গুরুভার অপসৃত হয়েছে, তবে থেমে নেই টুইঙ্কেলের জীবনযাত্রা। তুখোর মেধার অধিকারিণী ছোট্ট মেয়েটি পড়াশোনা বর্তমানে বেশ গতিশীল। আজ দ্বিপ্রহরের তপ্ত রৌদ্রে আফজাল আহমেদের সকল বাধা অমান্য করে তৃষা নিজেই টুইঙ্কেলকে নিতে এসেছে। ছুটির ঘণ্টা বাজতে বিলম্ব থাকায় নিকটস্থ এক নিভৃত ক্যাফেতে আশ্রয় নিয়েছে ও। অবসর কাটাতে কোনো কারণ ছাড়াই ব্যস্ত আঙ্গুলি তৎপর ফেসবুকে স্ক্রলিংয়ে নীল দুনিয়ে বিচরণরত তৃষার চঞ্চল আঙ্গুলগুলো আচানক স্থবির হলো। অলস দৃষ্টিতে সম্মুখে সহসা উদিত হলো এক অসম বৈচিত্র্যের যুগল। শ্বেত শুভ্র আভিজাত্যে মোড়ানো এক পৌরের বাহুলগ্না হয়ে ক্যাফেতে প্রবেশ করলো নবযৌবন এক রূপসী, যার লাবণ্য ছটায় মুহূর্তকাল থমকালো চারিপাশ। পুরুষটির ললাটে বয়সের রেখাপাত স্পষ্ট হলেও চলনে বিদ্যমান দাম্ভিক প্রতিপত্তি। তৃষা বিস্ফোরিত নেত্রে চাইল। পাশ্চাত্য সাংস্কৃতিক সংজ্ঞা অনুসারে এনাকে বোধহয় সুগার ড্যাডি বলা হয়। বর্তমানে বাংলাদেশে পাশ্চাত্য সংস্কৃতির এই ছোঁয়া ছড়িয়ে পড়লেও সচরাচর দেখা মেলে না। তৃষা আজ প্রথমবারের মতো চোখের সামনে এমন দম্পতি দেখছে। ও কিঞ্চিত বিস্মিত। হুট করে ধনাঢ্য পৌর ব্যক্তিটি হঠাৎ পকেটে হাত দিয়ে বিড়বিড়িয়ে কি যেন বললেন। সম্ভবত তার মানিব্যাগটি তিনি গাড়িতেই ফেলে এসেছেন। উনি পাশে থাকা রূপসী মেয়েটির কানে ঝুঁকে কিছু একটা বলতে মেয়েটি বিরক্তমাখা দৃষ্টিতে একবার তার দিকে চাইল। পৌর ব্যক্তিটি তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গেলেন, সম্ভবত গাড়ি থেকে ওয়ালেট উদ্ধার করতে। মেয়েটি এবার একা। তার পরনের দামি পোশাক আর উগ্র মেকআপে আভিজাত্যের চেয়ে দাম্ভিকতায় বেশি প্রকাশ পাচ্ছে। ও চারিদিকে একবার সন্ধানী দৃষ্টি বুলালো, তারপর ধীর পায়ে তৃষার টেবিলের দিকে এগিয়ে এলো। তৃষা খানিকটা অপ্রস্তুত হয়ে নিজের ব্যাগটা গুছিয়ে নিল। মেয়েটা তৃষার একদম সামনে এসে দাঁড়িয়ে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে তৃষার দিকে তাকিয়ে খুব শীতল কণ্ঠে শুধালো, এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? অন্য সব টেবিলই প্রায় অকুপাইড। তৃষার স্বভাবজাত সরলতা এক চিলতে মিষ্টি হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে পড়ল। হ্যাঁ অবশ্যই, বসুন না। মেয়েটি ধন্যবাদ দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ও শব্দ করে চেয়ার টেনে বসে নিজের ডিজাইনার হ্যান্ডব্যাগটা টেবিলের উপরে দর্পের সাথে রাখলো। তৃষা কৌতূহলী হয়ে আবারও শুধালো, আপনি কি এই এলাকাতেই থাকেন? আসলে আপনাকে এর আগে কখনো এদিকে দেখিনি তো। মেয়েটি তৃষার আপাদমস্তক একবার পরখ করে একটা বাঁকা হাসি দিয়ে খুব অবজ্ঞা সুরে বলল, এলাকা? আমি সচরাচর এমন লোকাল ক্যাফেতে আসি না। ডার্লিংয়ের খুব ইচ্ছে হলো একটা চেঞ্জ দরকার, তাই আসা। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? ডোন্ট মাইন্ড, বাট তোমাকে বেশ ছোট লাগছে, আর একা এসেছো তাই। আমার মেয়ের কিন্ডারগার্টেন পাশেই, ছুটি হতে এখনো দেরি আছে, তাই ওয়েট করছি। মেয়েটি এবার বিস্মিত হলো। হোয়াট? তোমার বাচ্চাও আছে? কেন আপনার নেই? নো ওয়ে, আই ডোন্ট লাইক বেবি। সারাক্ষণ কাছের কাছে, টু মাচ ইরিটেটিং। তৃষা ভ্রু কুঞ্জন পূর্বক চাইল। বাচ্চাদের সম্বন্ধে এমন মন্তব্য ওর পছন্দ হলো না একটুও। বাচ্চারা ক্যাচর ক্যাচর করে, বড্ড অদ্ভুত এই মহিলা। ও কিছু বলতে উদ্ভূত হতে যাচ্ছিল, কিন্তু তার পূর্বে ওর কর্ণগোচর হলো এক মিষ্টি মায়াবী কণ্ঠস্বর। ও বানি। তৃষা দরজার দিকে তাকাতেই দেখলো টুইঙ্কেল তার ছোট ছোট পায়ে প্রায় দৌড়ে ক্যাফের ভেতর ঢুকছে। ওর পিঠে ঝোলানো গোলাপি রঙের কার্টুন ব্যাগটা প্রতি কদমে দুলছে। তৃষার সাথে সাথে ওই মেয়েটিও ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। টুইঙ্কেলকে দেখা মাত্রই মেয়েটি বিরক্তির চরম সীমায় পৌঁছে নাক কুচকে অস্ফুট স্বরে বলল, উফ, এগেইন অ্যানাদার চাইল্ড, কুইট ইরিটেটিং। তৃষা হয়তো মেয়েটার কথা শুনতে পায়নি, নতবা নিশ্চিত কিছু করা কথা শুনিয়ে দিত। ও তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে দ্রুত এগিয়ে গিয়ে টুইঙ্কেলকে জাপটে ধরে কোলে তুলে নিল। ওর ঈষৎ ঘর্মাক্ত কপালে একটা গভীর চুমু খেয়ে বলল, তুমি একাই চলে এলে কেন সোনা? বানি তো এক্ষুনি যাচ্ছিল তোমায় আনতে। টুইঙ্কেল ওর ছোট্ট হাত দুটো দিয়ে তৃষার গলা জড়িয়ে আদুরে ভঙ্গিতে বলল, মিস বললো তুমি পাশের ওই কফি শপে আছো, তাই আমি একাই চলে এলাম। পাপা বলেছে না আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। তৃষা হেসে ফেলল। ওকে নিয়ে আবার নিজের টেবিলে ফিরে এসে ওর পাশের খালি চেয়ারটায় বসিয়ে দিল। মেয়েটা তখনও ভ্রুকুচকে অবজ্ঞার দৃষ্টিতে টুইঙ্কেলকে পরখ করছিল। তৃষা টুইঙ্কেলের ব্যাগটা খুলে পানির বোতল বের করে দিতে দিতে বলল, মাম্মাম, স্কুল থেকে এসেছো, হাত দুটো অনেক ডার্টি হয়ে আছে, চলো
ওয়াশরুম থেকে বানি তোমায় হ্যান্ড ওয়াশ করিয়ে আনি, তারপর আমরা খেয়ে বাসায় ফিরবো, ওকে? টুইঙ্কেল চট করে চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। বেশ আত্মবিশ্বাসের সাথে মাথা নেড়ে বলল, নো বানি, আমি নিজেই পারবো। পাপা বলেছে নিজের কাজ নিজে শিখতে হয়। তুমি বসো, আমি এখনই আসছি। তৃষার কোনো বাধা না শুনেই টুইঙ্কেল সাবলীল ভঙ্গিতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তৃষা মুগ্ধ নয়নে ওর প্রস্থান পথের দিকে চেয়ে রইল। ঠিক তখনই বিপরীত দিক থেকে সেই মেয়েটির বিদ্রুপাত্মক কণ্ঠস্বর কর্ণগোচর হলো ওর। সিরিয়াসলি? ও কি সত্যি তোমার মেয়ে? আই মিন, ও তোমাকে বানি বলে ডাকছিল কেন? মা হিসেবে তো রেসপেক্টটা পাচ্ছ না মনে হচ্ছে। তৃষা মেয়েটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ওষ্ঠাধরে এক চিলতে মৃদু হাসির স্ফুরণ বেশ শান্ত কণ্ঠে জবাব দিল, সম্পর্ক তো শুধু সম্বোধনে থাকে না, থাকে অন্তরের টানে। ও আমাকে ভালোবেসে যা খুশি ডাকতে পারে, তাতে ওর মা হিসেবে আমার অস্তিত্ব বিন্দুমাত্র ম্লান হয় না। ও একদম ওর পাপার মতো স্বাধীন চেতা, তাই ওকে কোনো কিছুতে বাধা দিই না আমরা। ওর পাপা মানে তোমার হাজবেন্ড? কি করেন তিনি? আই মিন, এই ভর দুপুরে তুমি কেন মেয়েকে নিতে এসেছো? সে আসেনি কেন? অ্যাকচুয়ালি উনি এখন আমাদের সাথে নেই, বিকজ উনি নেভি অফিসার, ক্যাপ্টেন আরজু এহসান। আর্য এহসান নামটা কর্ণগোচর হতে মেয়েটি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। অস্ফুট স্বরে বেশ চেঁচিয়ে বলল, হোয়াট? আর্য এহসান নামটা শোনার পর ওর চোখে মুখে ফুটে ওঠা তীব্র আতঙ্ক, অবিশ্বাসের মিশ্র অনুভূতিতে তৃষার বুকের ভেতরটা অকারণে ধক করে উঠল। ও ভ্রুকুচকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে শুধালো, আপনি কি ওনাকে চেনেন? ওনার নাম শুনে এমন রিয়াক্ট কেন করলেন? মেয়েটা এবার কাঁপা কাঁপা হাতে গ্লাস থেকে পানি খেলো। ওর আত্মম্ভরি ভাবটা এক নিমিষে কর্পূরের মতো উবে গিয়েছে। ও বিড়বিড়িয়ে নিজের মনে বলতে লাগলো, ইম্পসিবল! এটা কিভাবে সম্ভব? আজও বিয়ে করেছে, তাও আবার তোমার মতো একটা বাচ্চা মেয়েকে। তৃষা এবার সোজা হয়ে বসলো। ওর কণ্ঠস্বর কিঞ্চিত কঠোর হলো। আমি বাচ্চা কি না সেটা বড় কথা নয়, আপনি কে আর আমার স্বামীর ব্যাপারে আপনার এত মাথা ব্যথা কেন সেটা বলুন। মেয়েটি এবার যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল, শ্লেষাত্মক গলায় বলে উঠল, স্বামী? যে আর্য এহসান আমাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারতো না, যে আর্যর প্রতিটি ধমনীতে শুধু আমার নাম ছিল, সে কিনা শেষে তোমাকে বিয়ে করলো? আমি মাহেরিন, আমি ওর সেই একমাত্র নারী ছিলাম যাকে ও হৃদয়ের সিংহাসনে বসিয়েছিল। হ্যাঁ, আমি ওকে চিট করেছি, টাকার জন্য ওকে ছেড়েছি, কিন্তু আমি জানি ও আজও আমাকে ভুলতে পারেনি। ও অন্য কাউকে ভালোবাসতেই পারে না। মাহরিনের প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো তৃষার কানে বিঁধতে লাগলো। তৃষা স্থানুর মতো স্থবির হয়ে বসে রইল। ওর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর সম্মুখে আর্যর প্রথম ভালোবাসা দাঁড়িয়ে আছে ভাবতেই গোটা দুনিয়া ওলট পালট হয়ে গেল ওর। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ধনাঢ্য প্রৌঢ় ব্যক্তিটি ফিরে এলেন। মাহরিনের অস্থিরতা দেখে তিনি উদ্বিগ্ন হয়ে ওর কাঁধে হাত রাখলেন। কি হয়েছে ডার্লিং, তুমি এত উত্তেজিত কেন? মাহেরিন তখনও বিধ্বস্ত অবস্থায় দণ্ডায়মান। ও চাইল না প্রৌঢ়ের সম্মুখে নিজের অতীত তুলতে, তবুও প্রস্থান পূর্ববর্তী সময় তৃষার উদ্দেশ্যে অবজ্ঞার স্বরে বলল, লিসেন স্টুপিড গার্ল, রিয়েলিটি চেক নাও। আর্য তোমাকে কখনোই ভালোবাসবে না, দ্যাটস আ ফ্যাক্ট। ওর লাইফ থেকে জাস্ট লিভ করো। আই এম প্রিটি শিওর ও এখনো আমাকে পাগলের মতো ভালোবাসে। যেই লেভেলের ফ্যাশন ও তোমার জন্য কখনো ফিল করবে না। সো এখনো সময় আছে, নিজের ফিউচার নিয়ে ভাবো আর এখান থেকে মুভ অন করো। মাহরিনের বিষাক্ত শব্দগুলো তীরের মতো তৃষার মগজে বিচ্ছে। ক্যাফের শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে ও তৃষার হৃদয় অবতারণা করছে এক অসহ্য দহনে। ধনাঢ্য প্রৌঢ়ের হাত ধরে মাহরিনের দর্পভরে বেরিয়ে যেতে তৃষা এক নিষ্প্রাণ পাথরের মূর্তির মতো টেবিলে স্থির হলো। ওর বাদামি চোখের মণিদ্বয় একরাশ শূন্যতায় আচ্ছন্ন। বুকের ভেতরটা ওলট পালট হয়ে যাচ্ছে। আর্যর নির্লিপ্ততা ওর গম্ভীর চাহনি প্রথম তৃষাকে মেনে নিতে না পারা। সবকিছুর পেছনে কি তবে মাহরিনের প্রতি এই অবদমিত অনুরাগ কাজ করছিল? আচ্ছা, মাহরিনের কথা কি সত্যি? আর্য কি সত্যি কোনোদিনও তৃষাকে ভালোবাসতে পারবে না? ওর মস্তিষ্ক হৃদয়ের সঙ্গে এক তুমুল বিদ্রোহের আহ্বান করলো। ঠিক তখনই ওয়াশরুম থেকে হাত ধুয়ে ফুরফুরে মেজাজে ফিরে এলো টুইঙ্কেল। তৃষার কাছে এসে ওড়না ধরে টান দিয়ে বলল, বানি দেখো আমার হাতে কত ক্লিন হয়ে গিয়েছে। এবার ঝটপট খাবারগুলো দাও, আমার না খুব ক্ষুধা লেগেছে। তৃষার কানে যেন কোনো আওয়াজই পৌঁছাচ্ছিল না। নিষ্পলক চোখে সামনে সাদা দেয়ালটার দিকে তাকিয়ে আছে। টুইঙ্কেল অবাক হয়ে ওর মুখটা দুহাতে ঘুরিয়ে নিজের দিকে ফিরালো। কি হয়েছে বানি, তুমি কাঁদছো কেন?
ওই আন্টি তোমাকে কিছু বলেছে? টুইঙ্কেলের ছোঁয়ায় সম্বিত ফিরল তৃষার। ও এক ঝটকায় নিজের চোখের কোণের অকাল অশ্রু মুছে ফেলল। সামনে পড়ে থাকা ধোয়া ওঠা কফি আর স্যান্ডউইচগুলোর দিকে ওর বিন্দুমাত্র রুচি নেই। অত্যন্ত যান্ত্রিকভাবে টুইঙ্কেলের ব্যাগটা কাঁধে ঝোলালো। ওর স্বরাজ বড্ড ধরা ধরা, বড্ড অচেনা। চলো টুইঙ্কেল, এখান থেকে যাই। টুইঙ্কেল অবাক হয়ে থালায় সাজানো স্যান্ডউইচগুলোর দিকে ইশারা করে বলল, কিন্তু বানি, খাবারগুলো আমি তো একটাও খাইনি। বাসায় গিয়ে খেয়েও শোনা, আজ আমার বড্ড শরীর খারাপ লাগছে। চলো এক্ষুনি চলো। তৃষা কোনো উত্তরের অপেক্ষা করলো না। টুইঙ্কেলের নরম হাতটা শক্ত করে চেপে ধরেও দ্রুত পায়ে ক্যাফের বাইরে বেরিয়ে এলো। ওর প্রতিটা পদক্ষেপে আজ একরাশ দ্বিধার, রাজ্যের অভিমান। 15 মিনিটের ব্যবধানে তৃষারা শুকনিরে পৌঁছালো। বিপর্যস্ত পদক্ষেপে এই ড্রয়িং রুমে প্রবেশ করতেই তৃষার পায়ের গতি মন্থর হয়ে এলো। সোফায় বসে থাকা পরিচিত মুখটিকে দেখেও নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারল না। শায়লা বেগম। দীর্ঘ বিচ্ছেদের পর আজ হঠাৎ ভাবির এই আকস্মিক উপস্থিতিতে বড্ড বিস্মিত হলো তৃষা। এদিকে তৃষাকে দেখা মাত্রই সোফা থেকে লাফিয়ে উঠল দুটি কিশোর কিশোরী। পিপি পিপি বলে দৌড়ে এসে ওরা তৃষাকে জড়িয়ে ধরল। তৃষার বড় ভাইয়ের ছেলে আরিয়ান আর মেয়ে আরিশা। আরিশা এখন বেশ বড় হয়েছে, কিশোরী সুলভ লাবণ্যর চোখে মুখে। আরিয়ানও তাগড়া কিশোর। ওদের এই অকৃত্রিম ভালোবাসার স্পর্শে তৃষার বুকের ভেতরে জমে থাকা কান্নার পাহাড়টা যেন আরো ভারী হয়ে উঠল। কিন্তু মাহিরিনের স্মৃতি ওকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে ও ঠিকঠাক আদরটুকুও করতে পারল না। শায়লা বেগম সোফা ছেড়ে ধীর পায়ে এগিয়ে এলেন। তৃষার ফ্যাকাশে মুখ আর চোখের কোণে জমে থাকা কালচে আভা দেখে তার বুকটা অজানা কারণে কেঁপে উঠল। অতি সাবধানে তৃষার কাঁধে হাত রেখে স্নেহমাখা কণ্ঠে বললেন, কেমন আছিস রে তৃষা? অনেকদিন পর দেখলাম তোকে, মুখটা এমন শুকিয়ে আছে কেন? শরীর ঠিক আছে তো? তৃষা অত্যন্ত যান্ত্রিকভাবে ভাবির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ওর কণ্ঠস্বর আজ ভীষণ অচেনা, বড্ড নিস্তেজ। ভালো আছি ভাবি, তোমরা হঠাৎ খবর না দিয়ে চলে এলে যে? তৃষার এই শীতল ব্যবহারে শায়লা বেগম কিঞ্চিত ব্যথিত হলেন ঠিকই, কিন্তু পরক্ষণে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখনো আমার উপর রেগে আছিস? না রে, জানি তোর সাথে যা করেছি তার জন্য মাফ চাওয়ার মুখ আমার নেই, কিন্তু বিশ্বাস কর তৃষা, আমার হাতে তখন আর কিছুই করার ছিল না। তোর ভাই খুব অসুস্থ, সারা দিন শুধু তোকে খুঁজে বেড়ায়, তোর নাম ধরে বিড়বিড়ে কি যেন বলে। আমরা আসলে তোকে নিতে এসেছি রে তৃষা। তোর ভাই চাচ্ছে তুই অত্যন্ত একবার গিয়ে ওর সামনে দাঁড়া। ঠিক তখনই রান্নাঘর থেকে জাহানারা বেগম বেরিয়ে এলেন। আর দোতলা থেকে নামলেন আফজাল সাহেব। তাদের চোখে মুখেও একরাশ দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আফজাল আহমেদ গম্ভীর স্বরে বললেন, তৃষা মা, তোমার ভাবিকে সব খুলে বলেছে। তোমার ভাইয়ের অবস্থা নাকি খুব একটা ভালো নয়। রক্ত তো রক্তের টানি মা। আমরা ভাবছিলাম তুমি যদি কয়েকদিনের জন্য ঘুরে আসতে। তৃষা কি যেন ভাবলো, পরক্ষণে বিস্তর যান্ত্রিক স্বরে বলল, যাবো কি যাবো না সেটা পরে ভাববো, আগে ফ্রেশ হয়ে নি। বলেই তৃষা কারো দিকে না তাকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ওর প্রতিটা পদক্ষেপে আজ একরাশ ক্লান্তি। ঘরের দরজাটা সজোরে বন্ধ করে ও পিঠ দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকার ঘরে ওর কানে শুধু বাজছে আর্যর প্রতিটা ধমনীতে শুধু আমার নাম ছিল। তৃষা বিছানায় ধপ করে বসে পড়ল। ওর বুকের ভেতরটা অজানা কারণে হাহাকার করে উঠল। যদি মাহিরিনের কথাই সত্যি হয়, যদি আর্য সত্যি কোনোদিন ওকে ভালোবাসতে না পারে, তাহলে তৃষার কি হবে? অশ্রু লোনা স্রোত বাদ মানল না আজ। দু চোখের কোণ বেয়ে অবিরল পতিত অবাধ্য নোনা জল তৃষার গাল ভিজিয়ে দিল। বুকের ভেতরটা ফেটে যাওয়ার উপক্রম হতেই ও কাপা কাপা হাতে ফোনটা তুলে নিল। ব্যাকুল হৃদয়ে আর্যর নম্বরে ডায়াল করলো ও। একবার, দুবার, তিনবার, না, ওপাশ থেকে কোনো সাড়া নেই। মাঝসাগরে ডিউটির ব্যস্ততায় আর্য হয়তো ফোনটা স্পর্শ করার সুযোগও পাচ্ছে না। তৃষা উন্মাদের মতো আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই যান্ত্রিক কণ্ঠস্বরে নিস্তব্ধতা ওর বিরহকে আরও গাঢ় করলো। অভিমানী বুক ফুলিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। নিজের বিদীর্ণ প্রতিচ্ছবি আড়াল করতে আর মনের দহন শীতল করতে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণার শীতল ধারার নিচে নিজেকে সঁপে দিল। ঘড়ির কাঁটা নিরন্তর ঘুরে চলেছে, কিন্তু তৃষার জন্য সময় যেন স্থবির হয়ে জমে আছে ঝর্ণার সেই শীতল জলধারার নিচে। প্রায় ঘণ্টাখানিক পর ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো। ওর অবয়বে এক বিষণ্ণ সুচিতার প্রলেপ। পরনের সিক্ত বসন বদলে একখানা শুভ্র সুতি শাড়ি গায়ে জড়ালেও মনের দহন যেন প্রশমিত হয়নি। ওর ডাগর বাদামি চোখ দুটো অতিরিক্ত কান্নায় জবা ফুলের ন্যায় টকটকে রক্তিম বর্ণ ধারণ করেছে, যা ওর ফর্সা মুখশ্রীতে এক করুণ সৌন্দর্যের অবতারণা করেছে। পিঠের উপর ছড়িয়ে থাকা অবিন্যস্ত কেশরাজ হতে তপ্ত অশ্রুর ন্যায় টুপটাপ জল গড়িয়ে পড়ছে মেঝেতে। তৃষা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত প্রতিচ্ছবিটা একবার দেখলো। ঠিক তখনই বিছানায় উপর হয়ে থাকা ফোনটা তীব্র আর্তনাদ করে কেঁপে উঠল। স্ক্রিনে জল জল করছে সেই কাঙ্ক্ষিত নামটা। তৃষার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পরক্ষণে উন্মাদ অশ্বের বেগে ছুটতে আরম্ভ করলো।
ও কাপা কাপা আঙ্গুলে ফোনটা হাতে নিল। একরাশ অভিমান আর অভিযোগের পাহাড় গলার কাছে এসে দলা পাকিয়ে আছে। ও ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আর্য সে অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। তৃষা, অনেকবার কল করেছি। আমি তখন একটা ইম্পর্টেন্ট ব্রিফিংয়ে ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আরে ওকে? আর্যর কণ্ঠে সেই স্বাভাবিকতা শুনে তৃষার কান্না যেন আরো দ্বিগুণ বেগে বাঁধ ভাঙতে চাইল। ও কোনো মতে নিজের কণ্ঠস্বর স্থির রাখার বৃথা চেষ্টা করে অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, আছি। তৃষার গলা সে অস্ফুট কম্পন আর্যর তীক্ষ্ণ শ্রবণেন্দ্রিয় এড়িয়ে যেতে পারল না। ওপাশ থেকে আর্যর কণ্ঠস্বর মুহূর্তেই গম্ভীর থেকে উদ্বিগ্ন হয়ে উঠল। তৃষা, গলাশা এমন লাগছে কেন? কাঁদছো তুমি? কি হয়েছে? বাসায় কে কিছু বলেছে? টেল মি তৃষা, আই এম লিসনিং। তৃষা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ও এক হাতে নিজের ওষ্ঠাধর চেপে ধরল যাতে কান্নার শব্দ ওপাশে না পৌঁছে। এদিকে ওর এমন আচরণে আর্য উন্মাদ হয়ে উঠেছে। ও বারংবার শুধাচ্ছে, টেল মি, প্লিজ টেল মি মাই লাভ, হোয়াট হ্যাপেন? সুস্থ লাগছে তোমার? বলো না জান পাখি। আর্যর কণ্ঠস্বর তৃষার কর্ণকুহর অবধি পৌঁছালো কিনা বলা দেয়। শত সহস্র মধুর সম্বোধন আর উৎকণ্ঠা সুরগুলো আজ তৃষার কাছে কেবলই অস্পষ্ট গুঞ্জনের ন্যায় শ্রুত হচ্ছে। দুচোখ ভরা শূন্যতা সম্মোহিতের ন্যায় সমস্ত নীরবতা চূর্ণ করে কাপা কাপা কণ্ঠে শুধালো আমূল প্রশ্ন, ডু ইউ লাভ মি ক্যাপ্টেন? আকস্মিক তৃষার এমন প্রশ্নে হতভম্ব হয়ে গেল আর্য। ও নিশ্চিত হতে বলল, তৃষা? তৃষা এবার উন্মাদের ন্যায় আওড়ালো, প্লিজ ক্যাপ্টেন, প্লিজ টেল মি। ওর কাকুতি ভরা কণ্ঠে আর্য অপ্রস্তুত স্বরে বলল, অ্যাকচুয়ালি। তৃষার কর্ণকুহরে আর্যর দ্বিধাগ্রস্ত অ্যাকচুয়ালি শব্দটা তপ্ত সীসার মতো বিঁধল। মাহেরিনের সেই বিষাক্ত অট্টহাসি আর বলা কথাগুলো মুহূর্তে ওর মস্তিষ্কে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আর্য হয়তো আরও গুঁড়ো কোনো অনুরাগের ব্যাখ্যা দিতে চেয়েছিল, হয়তো বলতে চেয়েছিল তৃষা তার অস্তিত্বের রন্ধে রন্ধে মিশে থাকা এক অবিনশ্বর নেশা। কিন্তু অভিমানে অন্ধ তৃষা সেই অবকাশটুকু দিল না। তৃষার ওষ্ঠাধরে এক করুণ তাচ্ছিল্য ভরা হাসির রেখা ফুটিয়ে উঠল। রুদ্ধ কণ্ঠে বলল, থাক, আর কিছু বলতে হবে না আপনাকে। আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। বলেই তৃষা এক ঝটকায় কলটা বিচ্ছিন্ন করে দিল। ফোনের নিস্তেজ পর্দার দিকে চেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। চোখের সামনে এক নিমিষে ওর তিল তিল করে গড়ে তোলা বিশ্বাসের অট্টালিকা তাসের ঘরে ন্যায় ভেঙে পড়ল। ভাবি, আমি তোমাদের সাথে গ্রামে ফিরতে চাই। নিস্তব্ধ ড্রয়িং রুমে সিঁড়ির উপর থেকে ভেসে আসা তৃষার ভারী কণ্ঠস্বর মুহূর্তে সবার দৃষ্টি ঊর্ধ্বমুখী করে দিল। তৃষা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। কর্নিয়ার চারিপাশের শুভ্র স্বচ্ছতা আজ রক্তাক্ত জবার ন্যায় রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। সবার সচকিত দৃষ্টির মাঝে তৃষা সরাসরি শায়লা বেগমের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাবি, আমি তোমাদের সাথে গ্রামে ফিরতে চাই এক্ষুনি। উপস্থিত সবাই যেন বিনামেঘে বজ্রপাতের সম্মুখীন হলেন। শায়লা বেগম অবিশ্বাস্য কণ্ঠে শুধালেন, সত্যি যাবি তৃষা? তুই তো বললি। তৃষা ম্লান হেসে উত্তর দিল, রক্তের টান তো অগ্রাহ্য করা যায় না ভাবি। ভাইয়া অসুস্থ, এখন আমার পাশে থাকা উচিত। জাহানারা বেগম উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলেন। তৃষা মা, তুই এভাবে হুট করে আর্যর সাথে কথা বলেছিস? তৃষার বুকটা আর্যর নাম শুনেই বিদীর্ণ হয়ে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে ভীষণ শান্ত স্বরে বলল, সবাই সব কথা জানে না আম্মু, আর আমার যাওয়ার সিদ্ধান্তটা একান্তই আমার। আফজাল আহমেদ জাহানারা বেগমের দিকে তাকিয়ে বললেন, যেতে চাইছে যখন যেতে দাও। ওর মনটা ভালো নেই মনে হচ্ছে। আর্যটাও নেই এখানে অনেকদিন হলো। ওকে যেতে দাও। হয়তো কয়েকদিন নিজের সে করে থাকলে শান্তি পাবে। ঠিক তখনই টুইঙ্কেল দৌড়ে এসে তৃষার কোমর জড়িয়ে ধরল। ওর বড় বড় চোখে জল টলমল। বানি, আমাকেও নিয়ে যাবে তো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তৃষা টুইঙ্কেলের মাথায় হাত রাখতে গিয়েও থমকে গেল। আফজাল আহমেদ এবার গম্ভীর স্বরে বললেন, না দাদু ভাই, তুমি যেতে পারবে না। 2-1 দিন পরেই তোমার হাফ ইয়ারলি পরীক্ষা। সবচেয়ে বড় কথা, এটা তোমার জীবনের প্রথম পরীক্ষা দাদু ভাই। এ সময় পড়াশোনা ফেলে বাইরে যাওয়া একদমই চলবে না। টুইঙ্কেল কিঞ্চিত ঠোঁট উল্টালো। তৃষার নিজেরও ইচ্ছে করছে না টুইঙ্কেলকে রেখে যেতে, তবে ও মাহেরিনের দেওয়া দহনে আজ এতটাই দগ্ধ যে আপাতত সবকিছু থেকে দূরে পালাতে চাইছে। ও যান্ত্রিকভাবে শায়লা বেগমের দিকে ফিরে পড়ল। তোমরা ব্যাগ গুছিয়ে নাও ভাবি, আমি রেডি হয়ে আসছি। শায়লা বেগম কিছু বলতে গিয়েও থামলেন। এমনিতে উনি তো তৃষাকে নিতে এসেছে, মেয়েটা এত দ্রুত রাজি হয়ে যাবে সেটা ওনার ভাবনার বাইরে ছিল। যাই হোক, বিনা বিঘ্নতায় কাজটা সম্পন্ন হচ্ছে। ও যেতে চাইছে এই অনেক। উনি আর তৃষাকে বেশি ঘাটালেন না। এদিকে তৃষা সংযোগ বিচ্ছিন্ন করতে আর্যর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে উঠল। উন্মাদের মতো বারবার ডায়াল করতে লাগলো।
কিন্তু প্রতিবারই ওপাশ থেকে সুইচ অফ বার্তাটি ওর ধৈর্যকে অগ্নিদগ্ধ করলো। এক অসহ্য হাহাকারে তীব্র আক্রোশে আর্য নিজের হাতের মুঠোফোনটি সজোরে দেয়ালে ছুঁড়ে মারল। যান্ত্রিক যন্ত্রটি মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে আছড়ে পড়ল। শব্দ শুনে পার্শ্ববর্তী কেবিন হতে ফারহান হন্তদন্ত হয়ে ছুটে এলো। কেবিনের শ্রীহীন দশা আর আর্য রক্তবর্ণ চোখ দেখে স্তব্ধ হয়ে কম্পিত স্বরে শুধালো। হোয়াট হ্যাপেন আর্য? আর্য বিধ্বস্ত ভঙ্গিমায় ওর দিকে চাইলো। এক একে সবটাই খুলে বলল ফারহানকে। সমস্ত কিছু শ্রুত শেষে ফারহান বড্ড বিচলিত হলো। কপালে হাত দিয়ে অস্ফুট স্বরে বলল, আর ইউ ক্রেজি আর্য? সেফ একটু অ্যাকচুয়ালিতে সব শেষ করে দিলে। হোয়াট ডিড ইউ মেস আপ দিস অপরচুনিটি? তো জানিস ও কতটা ইমোশনাল। একবার আই লাভ ইউ বললে কি এমন মহাভারত অশুদ্ধ হতো। আর্য ফারহানের কলার চেপে ধরে অবর্ণনীয় হাহাকার মিশ্রিত কণ্ঠে উন্মাদের মতো চিৎকার করে উঠল। আই ক্যান্ট লুজ হার ফারহান, আই জাস্ট কান্ট। শি ইজ মাই অক্সিজেন। ওকে হারলে এই আর্য এইসান জীবন্ত লাশ হয়ে যাবে। আই এম হেল্পলেস ফারহান, প্লিজ হেল্প মি। ফারহান ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, ও যখন শুনছিল তখন বললে কি হয়েছিল, এখন নাটক করস কে? আমি তখন একদমই প্রস্তুত ছিলাম না। ও একদমই হুট করে শুনেছে। আমি যে ফিরেই সব বলতাম ওকে, কিন্তু কিন্তু কি? আগের দিন তো আমার সামনে কত কথা বললি, সেগুলোই বলতি। ইট ওয়াজ ইম্পসিবল। হোয়াট? আর্য ধপ করে বিছানায় বসে পড়ল। ওর কিছু একটা হয়েছে ফারহান। সামথিং ইজ রং উইথ হার। আই নো হার ভেরি ওয়েল। ও এমন করতেই পারে না। আই এম মেয়ার শিওর সামথিং ইজ রং উইথ হার। ফারহান আর্যর বলিষ্ঠ কাঁধে হাত রেখে ওকে শান্ত করার বৃথা চেষ্টায় ধীর গলায় বলল, রিল্যাক্স দোস্ত, আমি তো আছি, এভরিথিং অল রাইট। আর্য এবার ফারহানের দিকে মরিয়া দৃষ্টিতে তাকালো। পরক্ষণে পেশাদারি তীক্ষ্ণ চোয়ালে ও বলল, নো ফারহান, কিছু ঠিক নেই। ইট ইমিডিয়েটলি লিভ। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট প্রোটোকল। আমাকে যেভাবে হোক সামনে 2 দিনের মধ্যে ঢাকায় পৌঁছতেই হবে। ও অভিমান করে কোথাও হতে হারিয়ে যাবে। আমি সেটা হতে দিব না। আই হ্যাভ টু স্টেপ হার রাইট নাও। 9 মাস আগে, আজ থেকে 9টা মাস আগে এমনই এক বৃষ্টি ভেজা প্রহরে আমাদের দেখা হয়েছিল, এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। মনে আছে ক্যাপ্টেন? অথচ অথচ 9টা মাসের ব্যবধানে আজ আমরা যোজন যোজন দূরে। হয়তো এতটা খারাপ আমার লাগতো না, হয়তো এতটা দম বন্ধকর মুহূর্তের শিকার হতাম না আমি। কেন করলেন আমার সাথে এমন? ভালো যদি নাই বাসবেন তাহলে কেন আসলেন এত কাছে? কেন জড়ালেন এই মরণ মায়ায়? প্রবল বর্ষণমুখর শ্রাবণে দ্বিপ্রহর বিরাজমান। ঘোর বর্ষায় আক্রান্ত সমগ্র সুবর্ণনগর। ক্ষণে ক্ষণে রুদ্ররোষে নীলিমার বক্ষ জুড়ে বজ্র বিদ্যুতের অট্টহাসিতে ত্রস্ত জনপদ গৃহকোণে সিটিয়ে আছে। পুরাতন স্যাঁতস্যাঁতে দোতলা ভবনের পূর্ব পাশের কক্ষটার ঝুল বারান্দার দরজায় হেলান দিয়ে দূর দিগন্তে শূন্য দৃষ্টি মেলে আনমনে কথাগুলো আওড়াচ্ছিল তৃষা। নিচে সবাই মহাব্যস্ত আজ। তার পেছনের কারণটাও ব্যাপক তাৎপর্যময়। আজ ইংরেজি বর্ষপঞ্জিকায় আগস্টের 12 তারিখ, অর্থাৎ তৃষার 19তম জন্মদিন। নিঃসন্দেহে দিনটা নেওয়াজবাড়ির সকলের জন্য বড্ড বৈশিষ্ট্যসূচক, তাই সবাই সেই তোড়জোড়ে মত্ত। তবে দিনটা সম্বন্ধে বিন্দুমাত্র স্পৃহা দূর, সদা হাস্যোজ্জ্বল মুখশ্রীতে আনন্দের নগণ্যতম রেখাও স্থান পায়নি আজ। উন্মাতাল পবন জানালার পর্দাগুলোকে অবাধ্য ঝাপটায় উড়িয়ে দিচ্ছে বারংবার। হঠাৎ কক্ষে কারো প্রবেশে অনুভূত হতে তড়িৎ বেগে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা অশ্রুকণা হাতের উপর পৃষ্ঠ দ্বারা মুছে পিছনে ফিরল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো চঞ্চল ভঙ্গিমায় কক্ষে প্রবেশকারী আরিশাকে। রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটা। তৃষা ভ্রুকুচকে ধীর লয়ে ওর দিকে এগিয়ে গিয়ে শুধালো, এভাবে ছুটছিলে কেন? কি হয়েছে? আরিশা জোরে জোরে শ্বাস নিল কয়েক দফায়, অতঃপর স্বাভাবিক হওয়ার ব্যর্থ প্রচেষ্টায় বলল, তো তোমার পার্সেল? ও থামতে তৃষা কুঞ্চিত ভ্রু যুগল আরো কুচকালো। মানে আর কি, তোমার পার্সেল আসছে? কুঞ্চিত ভ্রুযুগল শিথিল হতে শুরু করেছে ইতিমধ্যে। বিরক্তি ছাপিয়ে একরাশ বিস্ময় গ্রাস করেছে দৃষ্টি। মস্তিষ্ক খুঁজে চলেছে কাঙ্ক্ষিত ব্যক্তির পরিচয়, তবে ফলাফল শূন্য। দীর্ঘ 1 মাস যাবৎ সকলের থেকে বিচ্ছিন্ন ও বড্ড একাকিনী। প্রথম দিকে রাতে টুইঙ্কেলের সঙ্গে আলাপ জমলেও ইদানিং সেটাতেও ভাটা পড়েছে। আর মেহসানার সঙ্গেও তত একটা কথা হয়ে ওঠে না। তাহলে কে পাঠাবে উপহার? এদিকে হুট করে ওকে এমন ধ্যানে মগ্ন হতে দেখে আরিশা এক ধাক্কা দিয়ে বলল, ওই পিপি, কই হারালা? আরিশার ধাক্কায় সম্বিত ফিরল তৃষার। ঘোর লাগা নেত্রদয় মেলে বিভ্রান্ত স্বরে বলল, পার্সেল আমার নামে? ভুল দেখিসনি তো? হয়তো ভুলক্রমে মানে কারো অন্য কোনো ভুল অ্যাড্রেসে চলে এসেছে।
আমাকে আবার কে পার্সেল পাঠাবে? আরিশা এবার কপালে হাত দিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আরে না রে ভাই, আমি কি অতই কাঁচা কাজ করি? ডেলিভারির বয় স্পষ্ট করে বলল, তৃষা নেওয়াজ। এই অঞ্চলে তৃষা নেওয়াজ নামে তুমি ছাড়া আর কেউ আছে নাকি? খামোখা সন্দেহ করো। তৃষা তবুও নিশ্চিত হতে চাইল। তুই শিওর তো? ভালো করে নামটা দেখেছিস? আরিশা এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঈষৎ বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ রে বাবা, 100 বার শিওর। পার্সেল নিয়ে লোকটা নিচে দাঁড়িয়ে ঠাই ওয়েট করছে। তোমার যদি বিশ্বাস না হয় নিজের চোখে গিয়ে দেখে আসো। এখন দ্রুত চলো তো দেখি, আমার তর্স হয়েছে না। তৃষার বিস্ময়ের ঘোর কাটে না। হঠাৎ নিস্তরঙ্গ হয়ে যাওয়া জীবনে আকস্মিক এই পার্সেল বড্ড অনাকাঙ্ক্ষিত। মনের গহীনে এক অজানা কৌতূহল আর সংশয়ের দোলাচল নিয়ে ধীর পদক্ষেপে আরিশার অনুগামী হলো। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। রান্নাঘরে টিনের চালে বর্ষণের অবিরাম ছন্দপতনের আওয়াজ শ্রুতিমধুর হয়ে কর্ণগোচর হচ্ছে। আরিশার সঙ্গে নিচে নামতে তৃষা দৃষ্টিগোচর হলো নেওয়াজ বাড়ির সদর দরজার ছাউনির নিচে রেনকোট পরিহিত, হাতে বেশ বড়সড় একটা প্যাকেট ধরে দণ্ডায়মান যুবকটিকে। বৃষ্টির ছাড় থেকে বাঁচাতে পার্সেলটি পলিথিনে খুব যত্ন করে মোড়ানো। তৃষাকে দেখে ডেলিভারি বয় পকেট থেকে একটা রসিদ বের করে এগিয়ে বেশ পেশাদারী ভঙ্গিতে শুধালো, আপনি তৃষা নেওয়াজ? জি আমি। আপনার একটা পার্সেল আছে ম্যাম, ঢাকা থেকে বুক করা হয়েছে। কাইন্ডলি এখানে একটা সাইন করে দিন। তৃষা রসিদের উপর নিজের নামটা দস্তখত করে পার্সেলটা হাতে নিতেই ও এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। আয়তনে বড়সড়, ওজনেও কম নয় প্যাকেটটা। তৃষার একার পক্ষে বহন করা দুরূহ হয়ে ওঠায় আরিশা সহায়তা করলো ওকে। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় পার্সেলটা নিয়ে ভিতরের দিকে প্রবেশ করলো ওরা। সকলে রান্নাঘরে ব্যস্ত থাকায় ড্রয়িং রুম জনশূন্য, তাই ওরা কোনোরূপ বাক্য ব্যয় না করে নির্ঝঞ্ঝাটে সরাসরি তৃষার শয়নকক্ষের দিকে পা বাড়ালো। বিছানা ঠিক মাঝখানে রাখা সুবিশাল সেই প্যাকেটটার দিকে ও নিষ্পলক চেয়ে আছে তৃষা। বাইরে শ্রাবণের অঝোরো ধারায় প্রকৃতি তখনও মাতোয়ারা, অথচ তৃষার নির্লিপ্ততা পরিবেশ ভারী করে রেখেছে। এদিকে আরশির কৌতূহলের পারদ তুঙ্গে ও উত্তেজনায় রীতিমতো ছটফটাচ্ছে। হাতের কাছিটা তৃষার সামনে নাচিয়ে প্রায় চিৎকার করে উঠে ও বলল, ও পিপি, তুমি কিভাবে স্ট্যাচু হয়ে সারাদিন বসে থাকবে? আরে খোলো না, আমার তো হাত অ্যাটাক হওয়ার জোগাড়। এত বড় গিফট এই অজপাড়া গায়ে ডেলিভারি হয়েছে, তুমি ভাবতেও পারছো কি এক্সাইটিং ব্যাপার। তৃষা কোনো কথা বলল না। ও জানালার বাইরে বৃষ্টির ঝাপটার দিকে তাকালো। পরক্ষণে অত্যন্ত যান্ত্রিকভাবে আরিশার দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বলল, খোলার দরকার নেই রে, হয়তো কেউ মজা করেছে কিংবা অন্য কারো জিনিস ভুলে আমার নামে এসেছে। তুই রেখে দে। আরিশা এবার অবাক হয়ে বড় বড় চোখে তাকালো। ও কাঁচিটা বিছানায় ছুঁড়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো পিপি? এই ভর দুপুরে বৃষ্টিতে ভিজে ডেলিভারি বয় তোমার নাম ধরে চিল্লিয়ে চিল্লিয়ে দিয়ে গেল, আর তুমি বলছো অন্য কারো? তোমার কি হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে? দেখ আরো। ওর কথাটা পূর্ণতা পাওয়ার অবকাশ পেল না। তার আগেই আরিশা এক প্রকার জোর করে ওর হাতটা টেনে ধরলো। কাঁচিটা ওর হাতে গুজে দিয়ে দাঁত কিরমির করে বলল, দেখো পিপি, তুমি খুললে খোলো, না খুললে আমি একাই চিড়ে ফেলবো সবটা। নিজের জন্মদিনের একটু তো সারপ্রাইজ হতে শেখো। এত মন মরা হয়ে আছো কেন বলো তো? প্লিজ প্লিজ ওপেন ইট। তৃষা লম্বা একটা শ্বাস নিয়ে অত্যন্ত সন্তর্পণে কাচির ফলাটা পলিথিনের উপর ছোঁয়াতেই এক অদ্ভুত হিরণময় দ্যুতির আভাস পেল। বাইরে তখন মেঘের গুরুগুরু। তৃষা কম্পিত চিত্তে পলিথিনের আস্তরণ আর কার্ডবোর্ডের বাঁধন আলগা হতেই আরিশার গগনবিদারী চিৎকার ঘরের স্তব্ধতা চূর্ণ করে দিল। বিছানার উপর যেন এক টুকরো রামধনু আঁচড়ে পড়েছে। নীল রক্তিম কাঞ্চন আর সবুজের এক মায়াবী সংমিশ্রণে ঝিকমিক করে উঠল রাশি রাশি কাশ্মীরি রেশমি চুড়ি। পাথর বসানো আর সূক্ষ্ম কারুকাজে খচিত সেই চুড়িগুলো উজ্জ্বলতার বাইরের মেঘলা দিনের বিষণ্ণতাকে এক নিমিষে ধুয়ে মুছে দিল। তৃষা প্রস্তর মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে রইল। ওর শ্বাস প্রশ্বাস যেন গলায় এসে আটকে আছে। ওর স্বপ্নের কাশ্মীরি চুড়ি এখনো হাতের নাগালে, ভাবতেই অজানা আবেশে দুলে উঠছে হৃদয়। আরিশা উত্তেজনায় কাঁপতে কাঁপতে চুড়িগুলোর উপর হাত বুলিয়ে বলল, মাই গড পিপি, এগুলো তো কাশ্মীরি চুড়ি। দেখো কি নিখুঁত কাজ। এ কি, এইখানে তো অনেকগুলো। বলেই আরিশা ক্ষিপ্ত হাতে চুড়িগুলো পৃথক করতে শুরু করলো। বিছানায় একে একে সাজিয়ে রাখার সময় ও বিড়বিড়িয়ে গুনছে 1, 2, 3। তৃষার হৃৎপিণ্ডটা বক্ষ পঞ্জরে অবাধ্য অশ্বের মতো ঘা মারছে। আরিশার গণনা শেষ হতে রুদ্ধশ্বাসে বলে উঠল, পিপি গুনে দেখো, এখানে ঠিক 19 জোড়া চুড়ি আছে। বাট 19 জোড়া কেন? আচ্ছা, তোমার 19তম জন্মদিন বলে কি 19 জোড়া? ও পিপি, কে পাঠালো এটা? তৃষার কর্ণঘরে 19 সংখ্যাটা প্রতিধ্বনিত হতে ওর দু চোখের কোণ ছাপিয়ে নোনা জল গড়িয়ে পড়ল।
19 বছর 19 জোড়া মান অভিমানের সাক্ষী এ কাচের কারুকাজ। ও হুট করে খেয়াল করলো ঝকঝকে চুড়িগুলোর স্তূপের ঠিক মাঝখানে একটা নীলচে চিরকুট পড়ে আছে। আরিশা সেটা নেওয়ার আগে তৃষা এক অদম্য ক্ষিপ্ততায় খামটি তুলে নিল। খামটা খুলতে বেরিয়ে এলো এক টুকরো নীল কাগজ। অত্যন্ত পরিচিত কাটা কাটা অথচ বলিষ্ঠ হস্তাক্ষরে সেখানে লেখা, প্রিয় অভিমানী ম্যাম, এত অভিমান কোথা থেকে এসেছে? হ্যাঁ, ভালোবাসি যে বুঝতে পারো না? যাই হোক, জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। আপনার ফেসবুক পোস্টে দেখে বুঝেছি কাশ্মীর চুরির উপর আপনার অবসেশন একটু বেশি। বাট টু বি অনেস্ট, আই এম ফিলিংস জেলাস। আমার বউ আমি ব্যতীত অন্য কিছুতে অবসেসড হবে কেন? ইতি, আপনার ক্যাপ্টেন। চিরকুটটা হাতে ধরা অবস্থাতে তৃষার নিঃশ্বাস যেন প্রগাঢ় অরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে গেল। আর্যর ভরাট কণ্ঠস্বর কাগজের প্রতিটা অক্ষরের ভাঁজ থেকে উঠে এসে ওর কানের কাছে ভ্রমরের মতো গুঞ্জন করছে। ওর বুকের ভেতর জমে থাকা দীর্ঘ 1 মাসে তুষার শুভ্র অভিমান মুহূর্তেই আর্যর লেখনির উত্তাপে গলতে শুরু করলো। ঝাপসা চোখে অক্ষরের উপর আঙ্গুল বোলালো। তৃষার নোনা জলে চিরকুটের নীল কালি কিঞ্চিত লেপটে যেতেই আরিশা সচকিত হয়ে উঠল। ও কৌতূহলের অতিশয্যে বাক্সের একদম তলায় লুকানো আরও একটা ক্ষুদ্র চিরকুট ছো মেরে তুলে নিল। ওষাধরা এক চিলতে দুষ্টুমি হাসি ফুটিয়ে ও উচ্চস্বরে পড়ে শোনালো, অভিমানী মেঘগুলো আজ দূরে কোথায় যাক, 19 জোড়া চোরের ঋণে যিনি সরে আমাদের গল্পটা পূর্ণতা পাক। তৃষা দ্রুত হাত বাড়িয়ে আরিশার কাছ থেকে দ্বিতীয় চিরকুটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে আরিশা এক লাফে বিছানার ওপাশে চলে গিয়েছে। আরিশা চিরকুটটা উঁচিয়ে ধরে টিপ্পনি কেটে বলল, ওরে বাবা, আমার পিপি তো দেখছি আজ তো একখানা প্রেমের অগ্নিগিরির ওপর বসে আছে। প্রিয় অভিমানী ম্যাডাম, কি রোম্যান্টিক বাপরে! তা আমার ফুপ্পা তো দেখি সেই একদম রোম্যান্টিকতায় ডিরেক্টরি করে। তৃষার ফর্সা গাল দুটো মুহূর্তেই আরক্তিম বর্ণ ধারণ করলো। ও ভেজা চোখেও কিঞ্চিত কৃত্রিম রাগ ফুটিয়ে বালিশ ছুঁড়ে মারল আরিশার দিকে। আরো একদম ইয়ার কি করবি না বলছি, দে ওটা আমায়। আর তুই ঘর থেকে বেরো, 2 দিন বাদে না তোর এসএসসি পরীক্ষা যা পড়তে বস। আরিশা এবার খিলখিল করে হেসে উঠল। খাটের কোণে বসে দুলতে দুলতে বলল, যাবো, কিন্তু পিপি, চুড়িগুলো একবার হাতে পরে দেখো না, 19 জোড়া কাশ্মীরি চুড়ি। উফ, আমার তো ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। আরু, তৃষা বিরক্তি মিশ্রিত গর্জনে আরিশার এবার মুখ কুচকে বলল, হ্যাঁ যাচ্ছি, যত ঢং। একবার শুধু বিয়েটা হতে দাও, আমারও আসবে পার্সেল। বলে চিরকুটটা বিছানায় রেখে মুখ ভেঙিয়ে কক্ষ ত্যাগ করলো। তৃষা এক ঝলক সেদিকে তাকিয়ে পরক্ষণে দৃষ্টি ঘোরালো। তড়িৎ বেগে চিরকুটটা হাতে নিয়ে পুনর্বার লেখাগুলো পড়ল। ডাগর নেত্র ভিজে উঠল। লোকটা এমন কেন? দূরে সরিয়ে দিতে চাইলে দ্বিগুণ মায়া জড়িয়ে নিয়ে 10 গুণ কষ্ট বৃদ্ধি করে কেন? তৃষা তাচ্ছিল্যের সহিত হাসল। ভালোবাসেন আমায়? আদতে ভালোবাসেন তো? তাহলে সেটা চিরকুট অবধি সীমাবদ্ধ রাখলেন কেন? কেন নিজে একটাবার এলেন না? উন্মাতাল বর্ষণ ক্রমে স্থিমিত হয়ে এসেছে। টিনের চালে বৃষ্টির অবাধ্য নূপুর নিক্ষণ এখন কেবলই টুপটাপ জলপতনের ক্লান্ত শব্দে রূপান্তরিত। জানালার কাছের ওপারে জমে থাকা জলবিন্দুগুলোর মতোই স্থির হয়ে বসেছিল তৃষা। সহসা কক্ষে নিস্তব্ধতা চিরে একজোড়া বলিষ্ঠ অথচ কম্পিত হাতের স্পর্শ অনুভূত হলো ওর মাথায়। মমতা ভরা চিরপরিচিত পরশেও ধীরলয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলো বড় ভাই তৌফিক নেওয়াজ দাঁড়িয়ে আছেন। রোগ ব্যাধিতে মানুষটা সেই চওড়া কাঁধ কিছুটা নুইয়ে পড়েছে। ফর্সা মুখশ্রীতে অসুস্থতার কালছে ছায়া স্পষ্ট, তবু দু চোখে উপচে পড়ছে বোনের জন্য এক সমুদ্র সমান স্নেহ। তৃষা চট করে জানালার কার্নিশ ছেড়ে উঠে দাঁড়ালো, ব্যাকুল কণ্ঠে শুধালো, ভাইয়া, তুমি এই অবস্থায় উপরে কেন এলে? আমি তো নিচে যেতে পারতাম, শরীরটা খুব খারাপ লাগছে। তৌফিক সাহেব এক চিলতে ম্লান হাসলেন। বোনের দুগালে হাত রেখে কপালে ছোট্ট চুমু খেয়ে খুব নরম গলায় বললেন, বোনটার আজ জন্মদিন, আর ভাই একতলে বসে থাকবে? তোর ভাই এতটা ওয়াকেজো হয়ে যায়নি রে বুন্ডি। তৃষা এক চিলতে হাসলো। তৌফিক নেওয়াজ এবার প্রশ্ন করে বললেন, মন খারাপ তোর বুন্ডি? তৃষা মৃদু ঢোক গিলল। ভাইয়ের চোখে চোখ না রেখে মিথ্যার আশ্রয় নিল। কই না তো। বোনের মিথ্যাচার মুহূর্তে ধরে ফেললেন তৌফিক নেওয়াজ। ভাই হই তোর, মিথ্যা কথা বলিস না আমার সামনে, যখন জানিসই তুই সেটা পারিস না। তৃষা ঈষৎ শঙ্কিত হয়ে ভাইয়ের দিকে তাকালো। তৌফিক নেওয়াজ আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজার চৌকাঠে ছায়া পড়ল শায়লা বেগমের হাতে খাবারের থালা, চোখে মুখে একরাশ প্রশান্তি। উনি কক্ষের গুমট ভাবটা হালকা করার জন্য কিঞ্চিত কৃত্রিম গাম্ভীর্য নিয়ে বললেন, কি ব্যাপার, ভাই বোনের মধ্যে আজ না খেয়ে দিন কাটানোর ইচ্ছে? নিচে আম্মা সিন্নি রেঁধেছেন, আর আজ তোর প্রিয় সব রান্না হয়েছে তৃষা। চটপট হাত ধুই আয় তো দুজনে। আর আরিয়ানের আব্বু, তুমি ওকে বেশি কথা বলে ভুলিও না, ওকে নিচে নিয়ে আসো।
তৌফিক সাহেব হেসে বোনের হাত ধরলেন। চল পাগলি, আজ কোনো মন খারাপ না, নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে। অন্তত এই শুভ দিনটার সম্মানে একবার হাস দেখি। তৃষা ভাইয়ের দিকে চেয়ে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে তুলল। বিছানার সেই চুড়িগুলোর উপর শেষবার হাত বুলিয়ে ভাইয়ার হাত ধরে নিচে নামলো। অলস অপরাহ্ন, মেঘের ঘনঘটা পুরোপুরি কেটে না গেলেও আকাশের এক কোণে এক ফালি ম্লান রোদ্দুর উকি দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। গ্রামের মেঠো পথটি সিক্ত কাদা আর বৃষ্টির জলে একাকার। দুপাশে দাঁড়িয়ে থাকা তাল আর সুপুরি গাছগুলো পাতা থেকে বৃষ্টির অবশিষ্টাংশ তখনও টুপটাপ করে ঝরে পড়ছে। গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে চলা নদীটার নাম চিত্রা। শ্রাবণের ঢলে নদীটা এখন কুল ছাপিয়ে যৌবনবতী হয়ে উঠেছে। নদীর ঘাটে শ্যাওলাধারা সিঁড়িগুলো বৃষ্টির ছোঁয়ায় আরও পিচ্ছিল হয়ে যাচ্ছে। ঘাটের বাঁধানো চাতালে বসে আজ আড্ডা জমিয়েছে আরিশা, শিয়া, ওহি আর তৃষা। তৃষাকে এক প্রকার জোর জবরদস্তিতে টেনে হিচড়ে এখানে এনেছে ওরা তিনটিতে। একের পর এক বাহুল্যতার জেরে সেখানে টেকা দেয়। অথচ এত কিছুর মাঝেও তৃষা কোনো উত্তর না দিয়ে শূন্য দৃষ্টিতে নদীর স্রোতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিস্তব্ধতা চিরে মেঠো পথ দিয়ে কারো দ্রুত বেগে হেঁটে আসার শব্দ পাওয়া গেল। বৃষ্টির জমে থাকা জলে কারো পদধ্বনির ঝপাঝপ শব্দ হতে চারজনে সচকিত হয়ে ফিরে তাকালো। ঘাটের ঢালে হুট করেই উদয় হলো আরিয়ান। অসময়ে ওকে দেখে সবাই কিঞ্চিত অবাক হলো। আরিশা প্রশ্নাত্মক দৃষ্টি মেলে কিছু বলতে যাবে, তার ঠিক পূর্ব মুহূর্তে ওদের কর্ণগোচর হলো অপর প্রান্ত হতে ভেসে আসা গ্রাম্য শোরগোল। সকলে একযোগে তাকালো সেদিকে। তৃষা নিজেও ভ্রুকুঞ্চক পূর্বক এক ঝলক চাইল, সঙ্গে সঙ্গে দৃষ্টি আটলো সেখানে। কোনরূপ পূর্বাভাস ছাড়া দ্রুত পদে এগিয়ে গেল সেদিকে। পিছিয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ পূর্বক সকলে একসঙ্গে প্রশ্ন করে বলল, কই যাস তৃষা? তৃষা উত্তর না দেওয়ায় ওরাও পিছু ছুটল ওর। ভিড়ভাট্টা সরিয়ে এগিয়ে তৃষা থম মেরে দাঁড়ালো। যা ভেবেছিল ঠিক তাই। শ্বেতশুভ্র গাড়িটা কর্দমাক্ত, তার পাশে নাকমুখ কুচকে দাঁড়িয়ে আছে অফ হোয়াইট শার্ট পরিহিত সুঠামদেহী আর্য এহসান। আর্যকে দেখে এই মুহূর্তে কয়েক স্থবির হয়ে পড়ল তৃষা। সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। পরক্ষণে এর পাশ থেকে ভেসে আসা প্রৌঢ় কণ্ঠে ধ্যান ছুটল ওর। আরে এই গ্রামে এত বড় মাইক্রো তা বাজান কেরা তুমি, তার বাড়িতে আইছো? আর্য তখনও ভিড়ের মাঝে থাকা তৃষাকে দেখেনি ও গম্ভীর স্বরে বলল, মাইসেলফ আরজু এহসান। পাশ থেকে এক বৃদ্ধা বললেন, ইংরেজি তো ভালোই কইতেছ, আমরা মুখ্য সূক্ষ্ম মানু অত ইংরেজি জানি না। তা তুমি কার বাড়িতে আইছো বাসা? নেওয়াজ বাড়িটা কোন দিকে? তা তো গ্রামের শেষ মাথায়। তা তুমি ওদের কে হও? আর্য অনড় অবস্থানে নিজের পরিচয় দিতে উদ্যত হতে পাশ থেকে একজন তৃষার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, কিরে তৃষা, তোগোর আত্মীয় নেই? বলতে দেরি সকলের দৃষ্টি একযোগে ওর দিকে নিবদ্ধ হলো। আর্যর গাড়ি দূর থেকেই চিনে ফেলার দরুন এখানে এসেছিল তৃষা। তবে আশঙ্কা সত্যি এত বড় বিপাকে পড়বে সেটা হয়তো কল্পনাও করতে পারেনিও। ভিড়ের আড়াল হতে তৃষার অবয়ব স্পষ্ট হতে আর্যর তপ্ত দৃষ্টির সাথে তার কম্পিত আখি পল্লব একাকার হয়ে গেল। সেই নিস্তব্ধ মুহূর্ত চূর্ণ করে ছোট টুইঙ্কেল তীরের মতো ছুটে এসে তৃষার পা দুটোকে পরম মমতায় চাপড়ে ধরল। আধো আধো স্বরে বলল, ও বানি। তৃষা কম্পিত হস্তে টুইঙ্কেলের মাথায় স্নেহের পরশ বুলিয়ে ললাটে চুমু খেলো। আর্যনির নিমেষ চেয়ে রয়েছে তৃষার দিকে। তার তৃষ্ণার্ত নেত্রযুগল যেন দীর্ঘ 5 মাসের পর মরু দহন শেষে এক পশলা সুশীতল বৃষ্টির দেখা পেয়েছে। আশেপাশে উৎসুক জনতা, গ্রামীণ কানাঘুষা গুঞ্জন তখন আরো তীব্রতর হয়ে উঠেছে। সেই প্রৌঢ় লোকটা ফের গলা খাকারি দিয়ে শুধালেন, কিরে তুষা, বাসারে চিনিস? মুখ দিয়ে তো কথা সরে না দেখি। কারে নিয়ে আইলি এই মেক্কাদায়? তৃষা কোনো মতে নিজের কণ্ঠস্বর গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগে আর্য গ্রাম স্তব্ধতা চূর্ণ করে স্পষ্ট কণ্ঠে বলল, আই এম হার হাজব্যান্ড আরজু এহসান অ্যান্ড শি ইজ মিসেস এহসান। মুহূর্তে ভিড়ের মাঝে এক তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ল। গ্রামের মহিলারা ঘোমটা টেনে উকি ঝুঁকি দিতে লাগলো। কেউ একজন বলে উঠল, ও মা, তুষার জামাই দেহি আস্ত সিনেমার নায়ক, এত বড় অফিসার। তৃষার বান্ধবী সিয়া আর ওহি তখন স্থবির হয়ে দাঁড়িয়ে। আরিশা ফিসফিস করে বলল, তৃষা লজ্জা বিরক্তির মিশেলে আরক্তিম হয়ে উঠল। লোকটা কি একটু কাণ্ডজ্ঞান নেই? এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নিজের ঢাকঢোল পিটিয়ে পরিচয় দেওয়ার মানে কি? ও টুইঙ্কেলের হাতটা শক্ত করে ধরে কোনো কথা না বলে উল্টো দিকে হাঁটা দিল। আর্যর উপর জমাটবদ্ধ অভিমানটা মাহিরিন কাণ্ডের পর যে পাহাড় সম হয়ে আছে তা স্রেফ এক দেখায় গলে যাওয়া নয়। তৃষাকে হনহন করে চলে যেতে দেখে আর্য এক মুহূর্তের জন্য থমকালো। তারপর এক চিলতে বাঁকা হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে চিৎকার করে বলল, মিসেস আরজু এহসান,
জামাইকে রেখে কই যান? আরে শুনুন না, এই যে দামাগলি ম্যাডাম। তৃষার এক মুহূর্ত দণ্ডায়মান রইল না। সকলের সম্মুখে আর্য এমন নির্লজ্জ সম্বোধনে মেজাজ সপ্তমে চড়েছে ওর। টুইঙ্কেলকে সঙ্গে নিয়ে ধূপধাপ পা ফেলে সেখান থেকে প্রস্থান করলো তৃষা। দেখে ওর প্রস্থানের পথের দিকে চেয়ে এক চিলতে কৌতুকী হাসলো আর্য। ঠিক তখনই এগিয়ে এলো সিয়া আর ওহি। ওদের মধ্যে থেকে সিয়া বলল, দুলা ভাই, আপনি আমাদের সঙ্গে চলুন, পথ তো চেনেন না। আর্য ওদের দিকে তাকিয়ে সৌজন্যতামূলক হাসলো। নো নিড। সরাসরি আর্য রেহানুর প্রত্যাখ্যানে অপ্রস্তুত হয়ে উঠল ওরা। ঠিক তখনই আরিশা এগিয়ে এসে বলল। আর্য এক পলক আরিশার পানে চাইলো। আগে কখনো দেখা না হলেও তৃষার মুখে বহুবার মেয়েটার কথা শুনেছে ও, তাই চিনতে খুব বেশি সমস্যা হলো না। অরু? আরিশা প্রফুল্ল চিত্তে সম্মতিসূচক মাথা ঝাঁকালো। আর্যর এক চিলতে হাসলো। আরিশার সঙ্গে যাওয়ার প্রস্তুতির পূর্ব মুহূর্তে আরিয়ানের দিকে তাকালো। ইতিপূর্বে ভিডিও কলে ওর পরিচয় হয়েছিল আর্যর, তাই চিনতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না। আর্য আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, আরিয়ান, তোমার পিপিতে দেখি ঝড়ের গতিতে পালালো। তারপর তোমার রাস্তাটাও কাদা পানিতে একাকার হয়ে আছে, গাড়ি যাবে না। আমাকে একটু হেল্প করবে? আরিয়ান সহাস্যে মাথা নাড়ল। জি ফুপ্পা। আর্য ড্রাইভারকে ইশারা করে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, আরিয়ান শোনো, আমি তো এখানকার কাউকেই চিনি না। তুমি কিছু ছেলে ধরে গাড়ির পেছনের সিটে আর ডিক্কিতে থাকা সব পার্সেল আর গিফটগুলো নিয়ে আসো। ওখানে বেশ কিছু ডেলিকেট জিনিসও আছে। আমি আরোর সাথে এগিয়ে যাচ্ছি, তোমরা মালগুলো নিয়ে সাবধানে বাড়িতে আসো। কিছু করা লাগবে না, জাস্ট কিছু ছেলে দেখে এগুলো আনার ব্যবস্থা করো, আমি পেমেন্ট করে দেবো। আরিয়ান সম্মতিসূচক মাথা ঝাঁকাতে আর্য আরিশার সঙ্গে নেওয়াজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নতুন জামাইয়ের আকস্মিক আগমনের খবর কানে আসতে নেওয়াজ বাড়ির পরিবেশ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হলো। উঠোনের এক কোণে মোড়ায় বসে শায়লা বেগমের বৃদ্ধ মা এবং গ্রামের কয়েকজন মুরব্বী নারী গল্পগুজবে লিপ্ত ছিলেন। তারা মুহূর্তেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। শায়লা বেগম হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে ছুটতে ছুটতে চিৎকার করে উঠলেন, ও ভাবি, মেজো খালা, কই সব তোমরা? আরে জামাই আইতাছে, ও কপাল। রান্নাঘর থেকে শায়লা বেগমের ভাইয়ের বউ এবং মেজ ভাইয়ের মেয়েরা মাথায় ঘুমটা টেনে উকিঝুঁকি দিতে শুরু করলো। সারা বাড়িতে তখন থালা বাসনের ঝনঝনানি আর ছোটাছুটি ধুম পড়েছে। শায়লা বেগম এর ভাইয়ের বউ রিনা বেগম এক হাতে খুন্তি আর অন্য হাতে ওড়না সামলাতে সামলাতে বললেন, ও খুদা, শিগগিরই রান্না চাপা শায়লা, মাবুদ না বলে কই। এদিকে অন্দরমহলের শোরগোলে বেশ বিরক্ত তৃষাহ টুইঙ্কেলের চুল ঠিক করে দিতে দিতে মনে মনে গজগজ করছে। এত আদিক্ষেতার কি আছে? লোকটা কি ভিন গ্রহের কোনো প্রাণী যে সবাই এভাবে না খাওয়া ভুলে তরপাচ্ছে? ঠিক তখনই শায়লা বেগমের মেজো খালা তৃষার সম্মুখে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বললেন, ওরে ও কুলটা মাইয়া, জামাইরে তুই কাদা পানিতে ফালাইয়া তুই একলা একলা ঘরে আইয়া বইসা রইলি? তোর কি একটু আক্কেল বুদ্ধি নাই? শহরের পড়ালেখা পইরা কি সব গুইলা খাইছিস? তৃষা ফুঁসে উঠে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই উঠানে মানুষের গুঞ্জন মুহূর্তে স্তিমিত হয়ে ইফরা এগিয়ে এসে বলল, আঙ্কেল আইসে আন্টি। মুরব্বী মহিলাটি আর কথা বাড়ালেন না, বেরিয়ে গেলেন নতুন জামাইয়ের আপ্যায়নের উদ্দেশ্যে। ও মা গো, আমার জামাই দেহি কুতুবের ধন। আর্যর আনা উপহারের প্রেক্ষিতে এমনি মন্তব্য করলো উপস্থিত একজন বৃদ্ধা। আরিয়ানের পিছু পিছু একে একে 10-12 জন গ্রাম্য যুবক বিশাল সব কার্টুন আর রংচঙে শাড়ির ব্যাগ হাতে অন্দরে প্রবেশ করতে দেখে বিস্ময়ে চক্ষু চরকগাছ সকলের। সাধারণত গ্রাম বাংলায় জামাইয়ের আগমনে এত উপহার আনার ইতিহাস বিরল। এদিকে ওনাদের এমন কথায় অপ্রস্তুত হয়ে উঠল আর্য। মনকনের শঙ্কা জন্মালো আদৌ উপহারগুলো কারো পছন্দ হবে কিনা। এমনিতে প্রথমবার এসেছে, তার উপর আরিয়ানের কাছ থেকে যতটা বর্ণনা পেয়েছে সেই অনুযায়ী সকলের জন্য উপহার আনার চেষ্টা করেছে ও শঙ্কিত কণ্ঠে কিছুটা বলতে যাওয়ার আগে শায়লা বেগম এগিয়ে এসে বললেন, কি করেছো কি ভাই? এত এত উপহার কেউ আনে? আর্য সৌজন্যমূলক হেসে সকলকে একে একে উপহার বুঝিয়ে দিল। তবে তার মাঝে কৌশলে আড়ালে ইশারায় আরিয়ানকে গোপন ইঙ্গিত দিয়ে আরিয়ান বিশেষ উপহারের কার্টুনগুলো বগলদবা করে উপরে উদ্দেশ্যে পা বাড়ালো। শৈশভোজের সমাপনান্তে নেওয়াজ বাড়ির প্রাঙ্গণ নিস্তব্ধ। বৃষ্টির উন্মাদনা এখন শান্ত, কেবল পত্রপল্লব হতে চুইয়ে পড়া জলবিন্দুর মৃদু শব্দই চরাচরে বিদ্যমান। তৃষা শয়নকক্ষে টুইঙ্কেলের মাথায় হাত বুলিয়ে গল্পে মগ্ন। টুইঙ্কেল হঠাৎ ওর ওড়না আঁচল নিয়ে খেলতে খেলতে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে শুধালো, সুইটহার্ট। টুইঙ্কেলের এই নিষ্পাপ প্রশ্নটায় তৃষার বুকের ভেতরটা ধক করে উঠল। বিগত 1 মাসের বিষাদ স্মৃতি
পুনর্বার হৃদয়ে আঘাত হানলো। ও কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর কিছু একটা বলতে উদ্যত হতেই ওর দৃষ্টিগোচর হলো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষটাকে। অফ হোয়াইট শার্টের হাতাগুলো কোনই অবধি গোটানো আর্যর, যার দরুন ভাসমান শিরাযুক্ত হাতগুলো স্পষ্ট ফুলে উঠেছে। প্রশস্ত ললাটে অবাধ্য কয়েক গাছি চুল এসে লুটোপুটি খাচ্ছে, অথচ সেদিকে কোনো হেলদোল নেই ওর। ওর গভীর তপ্ত নেত্রযুগল অপলক তৃষার দিকে নিবদ্ধ, যেন বহু যুগে তৃষ্ণা নিয়ে সে আজ তার প্রেয়সীকে দেখছে। তৃষা আর্যকে দেখে চকিতে দৃষ্টি সরিয়ে নিল। আর্য ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ওকে ভেতরে প্রবেশ করতে দেখে তৃষা টুইঙ্কেলকে নিয়ে বেরিয়ে যাওয়ার উপক্রম করলো। তৎক্ষণাৎ আর্য বিদ্যুৎ বেগে ওর পিছনে গিয়ে এক হাতে তৃষার কবজিটা শক্ত করে আটকে ধরলো। অজানা শিহরণে কম্পিত হলো তৃষার ক্ষীণকায়া। ও হাত ছাড়ানোর আপ্রাণ প্রচেষ্টায় ছটফট করতে করতে দাঁত কিরমির করে বলল, হাত ছাড়ুন, অসভ্যতা কেন করছেন? আর্যর কথার কোনো উত্তর না দিয়ে তৃষাকে এক প্রকার অগ্রাহ্য করে নিষ্পাপ টুইঙ্কেলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।